That's great. We are on live now. So, good morning, good afternoon, good evening to everyone. যে যেখান থেকে দেখুন সবাইকে শুভেচ্ছা। আজকে আমাদের সাথে আছেন একজন স্পেশাল গেস্ট সানজিদা। বর্তমানে উনি হচ্ছে লিনিয়াস ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, বাংলাদেশ থেকে এসেছে। সানজিদা, তোমার মুখে তোমার পরিচয়টা আমরা একটু শুনে নিতে চাইবো, প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি সানজিদা সুলতানা খানম। এবার ফল সেশনে এসেছি লিনিয়াস ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে মাস্টার্স করতে। এর আগে আমি বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটি থেকে ইকোনমিক্স ডিপার্টমেন্ট থেকে অনার্স মাস্টার্স করেছি। দেন আমি পিজিডি করেছি এইচআরএম এ। দেন আমি সিএসইসি করেছি, জবও করেছি। বাট রাইট নাও আই এম এ স্টুডেন্ট অফ লিনিয়াস ইউনিভার্সিটি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমাদের সাথেই থাকবেন। গুড। তো হচ্ছে যে কথাটায় আসবো আর কি, যে হচ্ছে যে সুইডেনে অনেক দেশই তো আছে না, মানে তুমি কখন থেকে চিন্তা করছিলা যে হচ্ছে যে তুমি দেশের বাইরে পড়তে আসবা? আমরা যদি একটু ব্যাকে যাই। আমি আসলে ছোটকাল থেকে, স্পেশালি ছোটকাল থেকে তো ইচ্ছা ছিল বাইরে পড়ার, কিন্তু যখন আমি ঢাকা ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ারে পড়ি তখন থেকে আমার ইচ্ছা ছিল যেভাবেই হোক আমাকে বাইরে যেতে হবে। এবং তখন আমার টার্গেটটা ছিল ইউকে, যেহেতু ইকোনমিক্স মানে মোস্ট অফ দ্য স্টুডেন্ট ইউকে তে যেত, টিচাররা ইউকে থেকে পিএইচডি করে আসতে, আমরা দেখতাম একটা ফ্যাসিনেশন যাকে বলে। তো তখন খুবই ইন্টারেস্টেড ছিলাম। কিন্তু হলো কি, অনার্স পাস করার পরে আমি যখন মানে চাচ্ছিলাম যে না, অনেকেই আমার সাথে চলে গিয়েছে অলরেডি ম্যাসাচুসেটস ইউনিভার্সিটিতে, অনেকেই তখন চলে গিয়েছিল আমাদের ক্লাসমেটরা ইউএস এর। বাট তখন আমি বাসায় বললাম, কিন্তু আমার প্যারেন্টস, স্পেশালি আমার আব্বু তখন একদমই চাইনি। তিনি চেয়েছেন যে আমি বিসিএস দিই, যা হয় বাংলাদেশের মোস্ট অফ দ্য স্টুডেন্টরা এটাই করে, যে তখন মানে ডিসিশন তখন গার্জিয়ানরা নিয়ে থাকে। তখন অনার্স করে মানে জাস্ট পরীক্ষা দিয়েছি, অনার্স জাস্ট 2 দিন মনে হয় আমি পড়াশোনা করিনি, ঠিক 3 দিনের মাথা থেকে আমি বিসিএস এর জন্য উঠে পড়ে লেগেছি। প্রতিবারই বিসিএস জন্য ট্রাই করে গিয়েছি, পাশাপাশি চাকরির জন্য ট্রাই করেছি। ইভেন আমি বাংলাদেশ গভর্নমেন্টের যেটা হয় যে লিস্টেড লেকচারার, ইকোনমিক্সে লিস্টেড লেকচারার হিসেবেও আমি অন্তর্ভুক্ত হয়েছি, মানে সরকারের লিস্টে আমি আছি। এগুলো করতে করতে গিয়েছি, কিন্তু ওই যে মনের ভিতরে যে একটা বাইরে যাওয়ার যেটা তীব্র আকাঙ্ক্ষা, ওটা দিন যতই যাচ্ছিল মনে কেমন অবাধ্য হয়ে যাচ্ছিল মনটা। পরে পরে একটা প্রাইভেট অর্গানাইজেশনে আমি জবও করেছি। তখন দেখলাম যে না, তখন আমি ট্রাই করছিলাম একা একা জার্মানির জন্য। তো দেখলাম যে না, আসলে একা একা হলে অনেক কিছু ল্যাকিংস থেকে যায়। তখন আমার এক ফ্রেন্ড বললো যে যেভাবেই হোক এসব ইউরোপিয়ান কান্ট্রিতে তুমি কোনো ভালো কনসালটেন্সি ফার্মের সাথে যোগাযোগ করো, দেখবে যে তোমারও সুবিধা হবে আর কোনো প্রবলেমও হবে না। সো দ্যাটস ওয়াই আমিও জাস্ট একটা কড়াকড়ি ডিসিশন নিয়ে নিলাম, ধুপ করে আমার চাকরিটা আমি ছেড়ে দিয়েছি। ফ্যামিলি অবাক হয়েছে, যদিও তারা আমাকে অনেক সাপোর্ট করেছে। আমি ফ্যামিলির ছোট মেয়ে ছিলাম, তারা বলছে আরে তুমি তো ছোট মেয়ে, ঠিক আছে তুমি করো, তুমি পড়তে চাইলে আমাদের কোনো সমস্যা নেই। বাট আমি মনে প্রাণই চাইছিলাম যে যেভাবেই হোক আমাকে বাইরে যেতেই হবে। সো সেই যে চাকরি ছাড়ার পরে আমি কন্টিনিউয়াস ট্রাই করেছি। দেন আমি জিআরকির সাথে পরিচিত হলাম। আর জিআরকির কথা কি বলবো, সত্যি কথা এখন বললে বলবেন যে আপনি আমার সার্ভিসেস এর জন্য গুনগান গাইতেছেন। নো, আসলে তা না। একটা জিনিস আছে না, আপনি যদি একটা ভালো জিনিস কিছু থেকে পান তখন কিন্তু অটো আপনার ভিতরেই তার প্রতি একটা গ্রেটফুলনেস চলে আসবে, একটা কৃতজ্ঞতা বোধ চলে আসবে। আমারও ঠিক তাই হয়েছে। মানে আমি জিআরকে কে আমার সবকিছু ডকুমেন্টস গুলো দিয়ে জাস্ট আমি হাফ ছেড়ে বেঁচেছি, বাকিটা আমি করেছি। আমার যেটা দায়িত্ব আইএলস দেয়া, আমি আইএলস দিয়েছি। কারণ আইএলস ছাড়া তো এখন সুইডেনে বা কোনো জায়গায় আসলে ঢোকাটা ঠিক না, আর ঢোকা যাবেও না। আইএলসটা দিতে হবে আমাকে। মানে মিস্টার অভিজিৎ কুড়ি উনি হচ্ছে গিয়ে গাইড দিয়েছেন যে কিভাবে করতে হবে। জাস্ট মানে আমাকে কন্টেস্ট জিআরকে এবং অভিজিৎ, এই মানে অর্গানাইজেশন এবং এই ব্যক্তি, এই দুইজনের দুইটা ব্যাপার আমাকে যে কি পরিমাণ সাপোর্ট দিয়েছে আমাকে মানে হায়ার স্টাডিজ এর জন্য। কারণ অনেক কিছুই ল্যাকিংস থেকে গিয়েছিল, আমি তো একা একা ট্রাই করেছি, কিন্তু যখন আমি হেল্প নিয়েছি জিআরকে তখন আমি বুঝতে পেরেছি যে আসলে আমার ল্যাকিংস গুলো কোথায় ছিল। একা একা ট্রাই করে অনেক সময় ভুল হয়, স্টুডেন্টরা মানে অফার লেটারটাই আসে না।
তখন স্বাভাবিক অফার লেটার না আসা মানেই তো কি একটা স্টুডেন্ট ডিমোটিভেটেড হয়ে যায়। আমি নিজে কি যেতে বলেছি, আমি পাঠিয়েছি, আমার অফার লেটার আসেনি ফার্স্ট টাইম যখন একা একা করেছি, কিন্তু পরে দেখলাম যে না, শুধু শুধু অ্যাপ্লাই করলেই হবে না, অ্যাপ্লাই এর ক্ষেত্রে কিছু নিয়মস, কিছু রুলস আছে, এগুলো আমাদেরকে মেনটেন করতে হয়। আদারওয়াইজ বাইরের ভার্সিটি কখনোই তারা অ্যাপ্রুভ করবে না, যতই আমাদের যোগ্যতা থাকুক। আমার সবকিছুরই একটা প্রসেস আছে, প্রসেস অনুযায়ী যেতে হবে, যেগুলো আমরা মোস্ট অফ দ্য টাইম জানি না। সো যখন একটা কনসালটেন্সি, ভালো একটা কনসালটেন্সি ফার্ম আমাদেরকে গাইড করে, তখনই সেটা প্রপার ওয়েতে সেটা অ্যাপ্লাই করা হয় এবং অফার লেটারটা কনফার্ম হয়। দেন বাকি প্রসেস তো আছেই। এই হচ্ছে মানে, আর সবচেয়ে আমি যেটা বলবো, আইএলটিএস দিতেই হবে, আইএলটিএস ছাড়া আসলে হবে না। আইএলটিএসটা আপনারা দেন, যারা যারা ইন্টারেস্টেড, অবশ্যই আইএলটিএসটা দিতে হবে। রাইট। আমি যে কোশ্চেনটা করব আর কি, সেটা হচ্ছে যে হোয়াই সুইডেন? মানে তোমার তো অনেকগুলো দেশই ছিল, সো কম্পেয়ার টু আদার কান্ট্রিজ, হোয়াই হ্যাভ ইউ চুজেন সুইডেন ফর হায়ার স্টাডি? সুইডেন আসলে আমি সবসময়, মানে আমার পরিচিত অনেক দূরের লোকজন টুকটাক সুইডেনে এসেছে, তা তারা হয়তোবা থাকার জন্য ইমিগ্রেন্ট, বাট তাদের কাছে থেকে শুনেছি যে সুইডেনটা অনেক ভালো একটা কান্ট্রি। ওয়েল, এটা জাস্ট মুখে মুখে শোনা আমার তখন। এরপরে আমি যখন হার্ট অ্যান্ড সোল ইউরোপিয়ান কান্ট্রি আমার টার্গেট করে আমি যখন অ্যাপ্লাই করছিলাম, তখন নরওয়ে, সুইডেন, জার্মানি এগুলোর জন্য আমি ট্রাই করছিলাম। পরে এট লাস্ট দেখলাম যে না, সুইডেন স্বাভাবিক, যে কোনো স্টুডেন্ট যে কান্ট্রিতে অ্যাপ্লাই করবে তার কিন্তু কিছু প্রাথমিক জ্ঞান থাকা উচিত। শুধু মানুষকে ডিস্টার্ব করে ইনফরমেশন নিলেই হবে না, নিজের উদ্যোগে জানা উচিত যে কোথায় কোন কান্ট্রিটা তার জন্য সুইটেবল। তো আমি যখন, যেহেতু আমি একা এবং আমাকে একাই এখানে আসতে হবে, সো আমি অনেক মানে স্টাডি, স্বাভাবিক স্টাডি আমি করেছি যে কোন কান্ট্রিটা বেটার হবে। দেন বড় সিনিয়রদের সাথে আমি আলোচনা করেছি, তারা বললো যে হ্যাঁ, সুইডেনটা বেটার। এবং যখন আমি জিআরকে সাথে কথা বলেছি, জিআরকে তো অনেকগুলো কান্ট্রির সাথেই তারা কাজ করছেন, তখন আমি জিআরকের কাছ থেকেও একদম কোর ইনফরমেশন আমি পেয়েছি সুইডেন সম্পর্কে। সো সবকিছু মিলিয়েই আমার পরে স্টুডেন্টটা ভালো লেগেছে। আর লিনিয়াস ইউনিভার্সিটির প্রেমে আমি পড়ে গেছি, আমি লিনিয়াস ইউনিভার্সিটি করেছি, সত্যি কথা যেটা, মানে আমি ব্লেসড, আমি লিনিয়াসই আমার হয়েছে মিশন, সত্যি কথা বলতে। এটাই লিনিয়াসটা ভালো লাগার পিছনে তোমার প্রসঙ্গে যদি আসি, এটার পিছনে যদি কোনো স্পেশাল কারণ থাকে তুমি বলতে পারো প্লিজ। লিনিয়াসের আমি মেইন কথা হচ্ছে কি, সোজা সাপটায় যেটা, আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট ছিলাম। তো যখন আমরা এইচএসসি তে পড়তাম, তখন কিন্তু আমরা ক্যারোলাস লিনিয়াসের নামটা আমরা পড়েছি, যে শ্রেণী বিন্যাস করেছেন ক্যারোলাস লিনিয়াস। আমি মানে জিআর কাজ করার আগেও আমি যখন নরওয়ে এবং সুইডেন এই দুইটা কান্ট্রি যখন আমি হার্ট অ্যান্ড সোল বিভিন্ন ভার্সিটি সম্পর্কে তথ্য নিচ্ছিলাম, তখন লিনিয়াস ভার্সিটির নামটা আমি পড়েছি, একটু কিউরিয়াস হলাম যে কি ব্যাপার, লিনিয়াস, এটা কোন লিনিয়াস? পরে আমি পড়ে দেখি যে না, এটা সেই ক্যারোলাস লিনিয়াসের নাম অনুযায়ী এই ভার্সিটিটা হয়েছে। পরে তো আমি বললাম যে জিআরকে এর কাছ থেকে আমি শুনেছি, ইভেন আমি অভিজিতের কাছে শুনেছি যে সে নিজেও একজন ইউনিভার্সিটির, এই লিনিয়াস ইউনিভার্সিটির মানে থেকে পড়াশোনা করেছে, এবং তার আরো বাংলাদেশি স্টুডেন্ট ওরই পরিচিত আমাদের ব্যাচমেট তারাও পড়েছে। সো সবকিছু মিলিয়ে লিনিয়াসটা ভালো লেগেছে। আর এত বড় ক্যাম্পাস, তাদের ক্যাম্পাস দুই জায়গায়, আর বিশাল ভার্সিটি। সো সবকিছু মানে স্বাভাবিক, সবারই যে ভার্সিটি বা যাই টার্গেট গ্রুপ, সে কিন্তু তথ্য নেয় বা তার নিজের উদ্যোগে জেনে নিতে হয়। সো এগুলো জেনেই আর কি একটু ইন্টারেস্টেড হলাম। ওকে ফাইন, লিনিয়াসই বেস্ট আমার কাছে, স্বাভাবিক, যে ভার্সিটি করবে সেটাই তার কাছে বেস্ট। আর অবশ্যই লিনিয়াস বেস্ট, আপনার র্যাঙ্কিং এ বলেন, ওয়ার্ল্ড র্যাঙ্কিং এও লিনিয়াসের নাম আছে। সো অবশ্যই আমি লিনিয়াসকেই প্রেফার করবো। আর লিনিয়াস হচ্ছে গিয়ে আপনার ভ্যাকুয়া সিটিতে, ভ্যাকুয়া সিটি হচ্ছে গিয়ে ইউরোপের দ্য গ্রেটেস্ট সিটি। সো আর আমার ভালো লাগে নেচার, তো ভাবলাম যে ঠিক আছে, এই ভার্সিটি যদি পড়তে পারি, নেচারটাকে উপভোগ করা যাবে, সব মিলিয়ে। গুড টু নো যে হচ্ছে যে বিভিন্ন কারণ। আমি নিজেও লিনিয়াসে পড়েছি, লিনিয়াস লাইক আমারও ভালো লাগে, লাইক ইটস এ রিয়েলি গ্রেট সিটি এন্ড অ্যাজ এ ইউনিভার্সিটি ইটস রিয়েলি গুড ওয়ান অ্যাকচুয়ালি। আর হচ্ছে যে তাছাড়া হচ্ছে যে সবাই খুবই হেল্পফুল, মানে অনেক ইউনিভার্সিটি আছে কি ইভেন অ্যাডমিনিস্ট্রেশনে যাও, বিভিন্ন জায়গায় যাও, দেখবা যে অনেকে হেল্পফুল না, কিন্তু এখানে হচ্ছে যে সবাই খুবই, তো এখনো হচ্ছে যে অন ক্যাম্পাস তোমরা এখনো ওভাবে এনজয় করতে পারছো না, বাট যখন ব্যাপারটা অন ক্যাম্পাসে যাবে ইউ সি দ্যাট লাইক ইন্টারন্যাশনাল অফিস থেকে শুরু করে অ্যাডমিশন টিম থেকে শুরু করে সবাই খুবই কোঅপারেটিভ। সো দে আর ভেরি গুড এনিওয়ে। আর আরো যে ব্যাপারগুলো তুমি বললা যে ইন্টারন্যাশনাল র্যাঙ্কিংও দেখা যাচ্ছে যে ইন বিটুইন 1000 এর মধ্যে আছে, গুড টু নো। এইসব ব্যাপারগুলো
সো স্টিল ইটস গুড। আর অবশ্যই লাইক বিজ্ঞানী কার্ল লিনিয়াসের নামানুসারে যেহেতু হয়েছে সেটার ব্যাপারে তো একটা ব্যাপার থাকেই, যে হচ্ছে যে সেটাই যেহেতু ওই যে বিজ্ঞানী ছোটকাল থেকে নামানুসারে, হ্যাঁ ছোটবেলা থেকে একটা মানে ইয়েটা হয় কি, যখনই আমরা শুনি আমাদের মাথায় লেগে যায় ব্যাপারটা, শব্দটা হ্যাঁ লেগে হ্যাঁ থাকে, যেটা ছুটতে পারে না, এক্স্যাক্টলি কারণ সব নাম তো আমরা শুনি না, সব নাম তো আমরা এক্স্যাক্টলি শুনি না, না? সো এটা একটা ব্যাপার, দ্যাটস গুড। সো আরেকটা হচ্ছে যে তুমি তো এখন এখানে পড়ছো, বাংলাদেশেও পড়েছো, তোমার কি মানে ডিফারেন্সটা কেমন মনে হচ্ছে, যে হোয়াটস দ্য ডিফারেন্সেস বিটুইন স্টাডিজ ইন বোথ কান্ট্রিজ? আই মিন তুমি যদি বলতে একটু স্টাডি সিস্টেমস এর মধ্যে আর কি। আমি বলবো যে টোটাল সিস্টেমটাই ডিফারেন্ট। বাংলাদেশে আমি কিন্তু শুধু ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছি তা না, আমি পিজিডি করেছি, আমি কিন্তু সিএসিসি কিছুদিন পড়েছি, সেখানেও আমি ক্লাস করেছি। সো দেখা যায় যে এখানে অনেক ডিফারেন্স পড়াশোনার মধ্যে। মানে আমি তো যেহেতু এখন ফার্স্ট সেমিস্টারে আছি, আমি নিজেই প্রথম প্রথম যখন ক্লাস করতাম ভাবতাম যে আমি কি করব, মানে আকাশ ভেঙে পড়তো যে হোয়াট ইজ দিস, এগুলো কি, হোয়াটস গোয়িং অন। মানে সত্যি কথা যেটা একদমই টোটালি ডিফারেন্ট। এবং প্রথম দিন ক্লাসটা হলো না, প্রথম দিনই ওই ক্লাসেই সাথে সাথে আমাদের অ্যাসাইনমেন্ট, আমাদের মানে প্রথম দিনই অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন আর কি। মানে তারা আমাদের, আমি যেটা বুঝতে পেরেছি তাদের একটাই কথা যে পড়তে এসেছো পড়বা, কোনো ফাঁকিবাজি নেই। না সোজা যেটা কথা। মানে আমরা কি করি, আমরা যে সাধারণত বাংলাদেশে এটা ভেরি ন্যাচারাল, আমরা সবাই জানি যে পড়লাম, প্রথম কয়েকদিন ক্লাস হলো, এই আড্ডাবাজি করলাম, এই পরীক্ষার ডেট দিল, পরীক্ষা একটু পড়ে টড়ে, এই মানে যারা নর্মাল স্টুডেন্ট, আর যারা ব্রিলিয়ান্ট মানে সবসময় খুব তারা তো সবসময় পড়ে নর্মাল। কিন্তু এখানে যেটা আমি দেখলাম, নর্মাল কোনো নর্মাল অ্যাবনর্মাল নাই। ইচ এন্ড এভরি স্টুডেন্ট প্রথম দিন থেকেই হ্যাভ টু অ্যাটেন্টিভ, সবাইকে অ্যাটেন্ড করতে হবে এবং তাদেরকে রেসপন্স করতে হবে এবং টু দা পয়েন্ট তাদের অ্যান্সার করতে হবে এবং ঠিক টাইমে তাদেরকে অ্যাসাইনমেন্ট দিতে হবে। মানে প্রচুর অ্যাসাইনমেন্ট, যেহেতু এখন আমি অনলাইনে ক্লাস, আমাদের লিনিয়াসটা এখন অনলাইনেই ক্লাস হচ্ছে আপাতত প্যান্ডেমিকের কারণে। সো দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণ আমাকে ওয়ার্ক করতে হচ্ছে বাসায় বসে। ইভেন আমি এখানে আসার পর, স্টুডেন্ট আসার পর অনেকে আমাকে জিজ্ঞাসা করে কি ব্যাপার, তোমার খুঁজে পাওয়া যায় না, কি অবস্থা। এই আমি বলছি আমি এখানে এসে মানে পুরাই মানে প্যাকড হয়ে গিয়েছি, সারাটা দিয়ে ল্যাপটপের সামনে বসা। লাস্ট কিছুদিন আমার ফাইনাল এক্সাম মানে ফাইনাল অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার কথা ছিল, গত কয়েক রাত আমি ঘুমাইনি ট্রুলি। স্টিল আমি আজকে অনেক টায়ার্ড, টোটালি আমি ঘুমাইনি, যে আমার জমা দিতে হবে ঠিক টাইম মতন। এবং তাদের একটাই কথা যে তারা অনেক রিকোয়ারমেন্ট দিয়ে দেয় একটা অ্যাসাইনমেন্টের, এবং প্রতিটা রিকোয়ারমেন্ট আমাকে মেনটেন করতে হবে, তাদের প্রপার ওয়েতে সাইটেশন দিতে হবে, মানে এভরিথিং। মানে প্রথম দিন থেকেই তারা এমন একটা ভাবে মানে ক্লাস নেয় বা তারা ট্রেনিং দেওয়া শুরু করে যে প্রতিটা স্টুডেন্ট যেন ভাবে যে সে একজন রিসার্চার প্রথম দিন থেকেই। এবং সবকিছুই যেহেতু সুইডেনের সবকিছু রিসার্চ বেসড টাইপের, সো যদি একটা অ্যাসাইনমেন্ট 10 মার্কসেও হয়, সেটাতেও প্রপার ওয়েতে রিসার্চ গাইড অনুযায়ী ওই বেসিসে ওভাবে করে তাকে অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করতে হয়। সো অবশ্যই এটা আমরা জেনারেলি বাংলাদেশের ইনস্টিটিউশন গুলোতে এগুলো মেনটেন করা হয় না সব সময়। সো অবশ্যই বলবো এটা একটা ফার্স্ট একটা ডিফারেন্স। আর টিচাররাও আমি বলবো অনেক হেল্পফুল। আমি নিজেই তো অনেক কিছু বুঝি না, ধুপ করে টিচারকে মেইল করে দিই, স্যার এই অবস্থা আমি বুঝিনি। স্যারও দেখলাম যে না 10 থেকে 15 মিনিটের মধ্যে সে আমাকে অ্যান্সার দিয়ে দিল যে না সঞ্জিতা তুমি এই প্রপার ওয়েতে করো, এভাবে সে আমাকে একটা প্রপার গাইডলাইন দিয়ে দিল। আবার স্টুডেন্টরা মোটামুটি এখনো সব অনলাইন বেস, স্টুডেন্টদের এখন হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমাদের, সারাদিনে এই গ্রুপই, যেহেতু আমরা অনলাইনে ক্লাস করছি, সো ওই গ্রুপই সারাদিন চ্যাটিং এর মাধ্যমে কার কি অবস্থা, কি করব না করব স্বাভাবিক, তো ওগুলো মেনটেন করা হচ্ছে। বলবো যে অবশ্যই ডিফারেন্সটা তো আছে, এমনি ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ নেই। একটা ইউনিভার্সিটি ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ থাকতে হলে অনেক কিছু ক্রাইটেরিয়া আছে, তো লিনিয়াস ভার্সিটি সবগুলো ক্রাইটেরিয়াই তারা মেনটেন করছে। আর তাছাড়া হচ্ছে যে তুমি যদি টিচারদের কথা বলো, যে টিচাররা এখানে কতটুকু কোঅপারেটিভ, তোমাদের সাথে কতটুকু কোঅপারেটিভ মানে কোঅপারেশন করছে, তুমি যদি বলতে একটু প্লিজ। না টিচাররা আসলে অনেক কোঅপারেটিভ, যদিও তারা বিশ্বাস করে যে আমরা যেহেতু মাস্টার্স লেভেলের স্টুডেন্ট, সো আমরা অনেক জেনে এসেছি, কিন্তু এখানে যেহেতু ইন্টারন্যাশনাল একটা কোর্স, সবাই আমরা ইন্টারন্যাশনাল অনেক কান্ট্রির লোকজন এখানে আছে, এখানে যেমন বাংলাদেশের আমিও আছি, তেমনি ইউএসএ স্টুডেন্টও আছে, আবার আফ্রিকান কান্ট্রির স্টুডেন্টরাও আছে। সো টিচাররা
ইন আ সেন্স তারা যদিও বলে যে তোমরা মাস্টার্স অনেক কিছু জানো, বাট তারপর তারা অনেক কোঅপারেটিভ। ইভেন যখন আমাদের জুমে আমরা যখন ক্লাস করি, তারা আমাদেরকে বারবার কোশ্চেন করে, প্লিজ বলো, তোমরা কিছু না বুঝলে বলো। ইভেন স্টুডেন্টরাও যারা বুঝি না, আমরা হ্যান্ড রাইজ করি, সাথে সাথে তাদেরকে জিজ্ঞাসা করি। ইভেন ধরেন আপনারা ক্লাসে হয়তো বা বুঝলাম না, পরে জিনিসটা বুঝলাম, আচ্ছা এটা তো এখন বুঝতে পারছি না, একটা মেইল করে দিলেই হয়, টিচাররা মেইলের অ্যান্সার দিবে। ইভেন আমাদের অনলাইনে একটা অপশন আছে ভার্সিটির, ওখানেও টিচাররা অ্যান্সার দিয়ে দেয়, ওখানে ওপেনলি কোশ্চেন করা যায়, ওখানেও টিচাররা অ্যান্সার দিয়ে দেয়। সো আমি বলবো যে তারা আসলে অনেক কোঅপারেটিভ। দ্যাটস গুড। সঞ্জিতা, আমি তোমার কাছে ফিরে আসছি। বিফোর দ্যাট আমাদের একজন কমেন্টস করেছেন এখানে, শাহজাদি মার্জিয়া। তো উনি লিখেছে আইএলস কি লাগে সুইডেনে, লাগলে কত? তুমি যদি উত্তরটা বলে দিতে প্লিজ। হ্যাঁ, অবশ্যই আইএলস লাগবে সুইডেনে এখন ওরা একদম কড়াকড়ি করে বলে দিয়েছে যে সুইডেনে অ্যাপ্লাই করতে হলেই আপনাকে 6.5 অবশ্যই থাকতে হবে আইএলস এ। 6.5 ছাড়া আপনাকে অ্যাপ্লাই করতে পারবেন না। আর একটা কথা আমি বলবো অবশ্যই, যেটা আমি ফেস করছি, যে আমার তো মনে হয় যে থ্যাংক গড যে আমি আইএলসটা করেছিলাম। কারণ কি, আইএলস যখন আপনি করতে যাবেন, আপনি কিন্তু রিডিং, রাইটিং, লিসেনিং এবং স্পিকিং, চারটা আপনাকে মডিউল আপনার কমপ্লিট করতে হয়। আর ওই যে রাইটিং স্কিলটা, ওইটা যে আমাকে এখন কি পরিমাণে ব্যাকআপ দিচ্ছে, মানে আমি বোঝাতে পারবো না। কারণ এখন আমাদের আপনি যখনই হায়ার স্টাডিজ করতে আসবেন, আপনার কিন্তু সবকিছু প্লাগারিজমের অ্যাপস এর মাধ্যমে দেখা হয় যে আপনি কপি পেস্ট করেছেন কিনা। সো এটা করা যাবে না, এবং আপনাকে তখন নিজ থেকে লিখতে হবে। এখন আপনার যদি নিজ থেকে লেখার ক্যাপাবিলিটি না থাকে, তাহলে আপনি কিভাবে লেখাপড়া করবেন আর কিভাবে অ্যাসাইনমেন্ট জমা দিবেন? সো আইএলটিএসটা অবশ্যই দরকার, নিজের জন্য দরকার, আর অ্যাপ্লাই করতে হলে দরকার অবশ্যই। It's always good to be good in English. ইংলিশের কোনো বিকল্প নাই। আর স্পিকিং তো অবশ্যই, ভ্যারিয়াস টাইপস অফ স্টুডেন্ট। সো আমি নিজেই তো দেখা যায় যে যখন সুইডিশ পিপলরা ইংলিশ বলে, আমি অনেক কিছু ধরতে পারি না, কারণ ওদের প্রোনাউন্সিয়েশনটা আমাদের মতন না। ওরা অনেক কিছুই মানে এমন ভাবে অদ্ভুতভাবে উচ্চারণ করে, কিন্তু ওটাকে আমাদেরকে ক্যাপচার করতে হবে আস্তে আস্তে। এখন আপনি যদি বেসিক ইংলিশটাই না বলতে পারেন, তাহলে আপনি কিভাবে বুঝবেন? তাই না? আপনি তো কোঅপারেট করতে পারবেন না, রাইট। তবে একটা কথা আমি রাইট, তবে আমি এখানে একটা কথা অ্যাড করব, যে বাংলাদেশ থেকে অনেকে আছেন মেডিকেল ডক্টর। সো ইন দ্যাট কেস ওনাদের জন্য আইএলস রিকোয়ারমেন্ট নেই, ওনারা আইএলস ছাড়াই অ্যাপ্লাই করতে পারবেন। তাছাড়া কেউ যদি হচ্ছে যে ইংলিশ লিটারেচারে অনার্স করে থাকেন, দে ক্যান অ্যাপ্লাই উইদাউট আইএলস। বাট অফকোর্স অ্যাজ উই সেড, লাইক, সো আমরা ধরে নিচ্ছি যে ওনারা যদি ইংলিশে ভালো হয়ে থাকে তাহলে তো কোনো সমস্যা নেই। বাট ওনারা যেহেতু ডক্টর বা ইংলিশে অনার্স করা আছে, বেসড অন দ্যাট উনি চাইলে আইএলসটা স্কিপ করতে পারে। বাট অন দ্য আদার হ্যান্ড, ইনি যদি ইংলিশে ভালো হন তাহলে তো কোনো সমস্যা নাই। আইএলস ইজ জাস্ট এ প্রুফ যে আপনি ইংলিশে ভালো। আর আপনি যদি ওটা প্রুফ না নিয়ে যদি মনে করেন যে কেউ যে না আমি ইংলিশে অনেক ভালো, আমার পরীক্ষা দেওয়ার দরকার নেই, তাহলে তো ইজ গুড, নো প্রবলেম না। এটা হচ্ছে ব্যাপার। সো আপনারা যারা পড়তে আসছেন, ওটা নিয়ে কোনো প্রবলেম হবে না। আপনি আর যাদের আইএলস নাই 6.5, যেহেতু সঞ্জিদা যেটা বলেছে এটাই, যে 6.5 আপনি যদি ডিরেক্টলি মাস্টার্স করতে আসতে চান, ইউ শুড হ্যাভ 6.5 ইন আইএলস এন্ড নো ব্যান্ড লেস দ্যান 5.5। হোপ আমরা আপনার উত্তর দিতে পেরেছি। আর ডিয়ার অডিয়েন্স, আপনারা যারা শুনছেন, আবারও বলে রাখছি, আজকে আমাদের সাথে আছে সঞ্জিদা। উনি পড়াশোনা করছে ইন্টারন্যাশনাল মাস্টার্স ইন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এট লিনিয়াস ইউনিভার্সিটি সুইডেন। সো আপনারা যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে, আমাকে বা সঞ্জিদাকে এখানে জিজ্ঞাসা করতে পারেন। ও এখানে পড়াশোনা করছে, সো শি ক্যান টেল ইউ বেসড অন হার ওন এক্সপিরিয়েন্সেস। And আমি নিজেও once upon a time I have studied at Linnaeus University, so I know about university as well. So আমরা আপনাদেরকে বলতে পারবো। সো হোপ আপনারা এনজয় করছেন আমাদের সেশনটা। আর যদি আপনাদের মনে যে কোনো কোশ্চেন থেকে থাকে, টিউশন ফিস, লিভিং এক্সপেন্ডিচার, স্কলারশিপ এন্ড আদার থিংস, আপনারা ফিল ফ্রি টু আস্ক দ্য কোশ্চেন্স। থ্যাংক ইউ। তো সঞ্জিদা, যে কথাগুলো বলছিলাম, আরেকটা ব্যাপার যে হচ্ছে যে বাংলাদেশের পার্সপেক্টিভে স্পেশালি লাইক মেয়েদের দেশের বাইরে পড়তে আসার ব্যাপারে স্টিল আমরা যতই বলি না কেন সব ব্যাপার আমরা ইকুয়াল বা সো অন, বাট ইন রিয়েলিটি আসলে ব্যাপারটা তা না মোস্টলি। ঠিক আছে? সো I mean, what kind of difficulties you had to face actually, like when you were deciding to come abroad, and especially as a I mean একটা মেয়ে হিসেবে?
তুমি কি ওরকম কোনো সত্যি মানে কথা বলতে ফেস করেছো নাকি করো নাই? ইট ওয়াজ ওকে উইথ ইউ? না না, আমি আসলে সত্যি কথা বলতে আমি কোনো প্রবলেম ফেস করিনি, কারণ আমার ফ্যামিলি অনেক মানে ব্রড মাইন্ডের। কিন্তু ওকে। তারা চাচ্ছেন যে ওকে, আমার উপর ছেড়ে দিয়েছে তারা আমাকে। আমি যখন ডিসিশন নিয়েছি যে আমি বাইরে এসে পড়াশোনা করব, তখন তারা একটা কথাই বলেছে যে তুমি কি চাও, তুমি যদি নিজেকে কন্ট্রোল করে নিজের আমাদেরকে ছেড়ে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারো, then you can do it, we have no problem. তো আমি যখন দেখা গেছে যে যেহেতু তারা কোনো সমস্যা নেই, তখন আমার নিজের সাথে নিজেকে যুদ্ধ করতে হয়েছে যে আচ্ছা ঠিক আছে, আমি আসলে পারবো কিনা তাদেরকে ছেড়ে, যেহেতু আমি একদমই তাদের মানে বাসার একদম ছোট সন্তান। এবং কারণ কি হয়, একটু আদরের হয়, একটু আহ্লাদি হয়, আমিও তাই খুব একটা মানে সবার আদরে ছিলাম। এখন এই যে এখন আমি আছি পুরো ডিফারেন্ট, একা একা সবকিছু আমাকে হ্যান্ডেল করতে হয়, বাসায় হয়তো করতে হয়নি। তো আমি জানতাম যে আমাকে এখানে বাইরে আসতে হলে আমাকে সবকিছু, যেমন নিজের লেখাপড়াটা নিজেরই করতে হবে, তেমনি নিজের খাওয়াটা নিজেরই রান্না করতে হবে, নিজের রুমটা নিজেরই গুছ করতে হবে, সবকিছু আমারই করতে হবে, আমার কাজ আমাকেই করতে হবে। বাইরের কান্ট্রিতে এটাই ভেরি ন্যাচারাল, যেটা বাংলাদেশে আমরা ফেস করি না। বাংলাদেশে আমাদের বুয়া থাকে, ড্রাইভার থাকে, আমাদের কিছুই করতে হয় না বেসিক্যালি। তো তখন ফ্যামিলিরা একটাই কথা বলেছে যে আগে তুমি ডিসাইড করো তুমি কি চাও এবং তুমি পারবে কিনা, দেন উই হ্যাভ নো প্রবলেম। তো তখন দেখলাম যে না ঠিক আছে, যেহেতু তারা আমার জন্য কোনো প্রবলেম করছে না, সো আই ক্যান ডু ইট। তাই আমি আইএলটিএস দিলাম, জিআরকে সাথে নিয়মিত যোগাযোগ রাখতাম, কিভাবে কি করতে হবে তার যে গাইডলাইন আমাকে দিয়েছে সেই অনুযায়ী আমি আগিয়েছি, এবং ফাইনালি আল্লাহর অশেষ সহমতে জিআরকে সহায়তায় আমি এখানে এসেছি এবং পড়ছি। থ্যাংক ইউ। হচ্ছে যে তুমি তো ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স পড়ছো, যেটা আমরা জানি। তো হাউ আর ইউ এনজয়িং ইউর প্রোগ্রাম? আই মিন, তুমি যদি একটু বলতে প্লিজ। আমার এই প্রোগ্রামটা আসলে অনেক ইন্টারেস্টিং, কারণ এই নামটাই শুনলে আপনারা বুঝতে পারছেন যে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, তার মানে কি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, হোল ওয়ার্ল্ড অর ইন্টারন্যাশনাল বেস সকল কিছু। আমি ফার্স্ট সেমিস্টারই অলরেডি মানে অনেক কিছু যেটা আমি কখনো জানতাম না বা জানতে পারতাম না, সত্যি কথা যেটা এত ভিতরকার ইউ মানে ইউরোপিয়ান ইউনিয়ন বলেন আর যাই বলেন, এই যে পলিটিক্স, গ্লোবাল পলিটিক্স, এগুলো সবকিছুই এখন মানে আস্তে আস্তে জানছি। হোপ আমি যখন একদম ফাইনালি কমপ্লিট করতে পারবো, তখন আমি আরো ডিপলি এটা জানতে পারবো এবং আরো ভালোভাবে এনজয় করতে পারবো। আপাতত যতটুকু পড়েছি আমি এনজয় করছি ব্যাপারগুলো, কারণ প্রেশার তো থাকবে পড়াশোনায়, বাট যখন আপনি এনজয় করে পড়বেন তখন কিন্তু প্রেশারটা খুব একটা খারাপ লাগবে না, আপনার কাছে ভালোই লাগবে। আন্ডারস্ট্যান্ড। এন্ড এই সাবজেক্টটা পড়ার হচ্ছে যে তোমার আউটকামটা কি হতে পারে, তুমি যদি একটু শেয়ার করতে। হোয়াট কুড বি দ্য আউটকাম? ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স থেকে যখন একটা স্টুডেন্ট বের হয়, তখন তার অনেকগুলো মানে পসিবিলিটি থাকে। প্রথমত স্টুডেন্ট আপনার যে কোনো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে জয়েন করতে পারে। আমাদের মানে দেখা যায় আমরা সোশ্যাল সায়েন্স থেকে যারা পাশ করেছি তাদের সবার স্বপ্ন থাকে ইউএন বেসড কোনো অর্গানাইজেশনে যোগ দেওয়া। এটা কিন্তু মোস্ট অফ দ্য স্টুডেন্ট যারা সোশ্যাল সায়েন্স বেসড তাদের এরকম একটা মেন্টালিটি থাকে, যেটা হু, ইউনিসেফ বা ইউএনএইচসিআর এগুলোতে কাজ করার। সো ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স থেকে পাশ করে এরকম যে কোনো অর্গানাইজেশনে স্টুডেন্ট জয়েন করতে পারে। এছাড়া পাশাপাশি যে কোনো ন্যাশনাল ইন্টারন্যাশনাল এনজিওতে জয়েন করতে পারে। ইভেন তারা যদি ভালো রেজাল্ট করে তখন দেখা যায় যে টিচার অ্যাসিস্ট্যান্ট হিসেবেও, ভার্সিটি টিচার অ্যাসিস্ট্যান্ট হিসেবেও তারা কাজ করতে পারে। তো অনেকগুলো অপশন আছে, যেটা মানে অকুপেশন হিসেবে বেছে নিতে চাই যে যেটা। Okay, we got a interesting question here. Like, audience উনি তোমার কাছে ask করেছে, please ask Miss Sanjida to share her experiences regarding finding out residence in Sweden. এই ব্যাপারটা প্লিজ সঞ্জিদা তুমি বলো, অডিয়েন্স তোমার কাছ থেকে শুনতে যাচ্ছে। এটা একটা ফ্যাক্ট যে যখন ডরমেটরিতে, প্রতিটা স্টুডেন্টের জন্য ডরমেটরিতে জায়গা থাকে, কিন্তু ডরমেটরিতে সবসময় পাওয়া যায় না, এটা একটু সময় লাগে। যেহেতু আমি চলে এসেছি, আমিও প্রথমে এটা পাইনি। সো আমি এখন যেখানে থাকছি অনেক ভালো একটা বাসা, বাট এই বাসাটা পেতে আমার যেটা হয়েছে, আমি ফার্স্টে ভেবেছিলাম কিভাবে না কি করি। পরে ওদের সুইডেনেই আপনার লিনিয়াস ভার্সিটির পক্ষ থেকে কয়েকটা গ্রুপ আছে বাসার জন্য,
যে অ্যাকোমোডেশনের জন্য। সো ওই গ্রুপে আমাকে মিস্টার অভিজিৎই আমাকে ওই গ্রুপে অ্যাড করেছে, এবং ওই গ্রুপে আমি পোস্ট দিলাম। পোস্ট দেওয়ার সাথে সাথে ওখানে যে অ্যাডমিনরা ছিল, মেম্বাররা ছিল, সবাই আমাকে যথেষ্ট হেল্প করেছে বিভিন্ন লিঙ্ক দিয়ে, এবং ওই লিঙ্কের মাধ্যমে আমি কয়েকটা ওনারকে আমি নক করেছি। দেন ফাইনালি আমি এখন যে বাসাটায় আছি সেই বাসার ওনারের সাথে আমার কথা হয়েছে, এবং তাদের সুইডিশটা এক কথার লোক। প্রথম দিন কথা হয়েছে, বাস ওই পর্যন্তই। তারা আমাকে সেকেন্ড বার জিজ্ঞাসা করেনি আমি কে, আমি কি করব। নো, তাদের মনে কোনো ডাউট নেই। প্রথম দিন কথা হয়েছে ওই পর্যন্তই। ইভেন আমি বাংলাদেশ থেকে তাদেরকে পেও করি না, এখানে এসে তারপর তাকে পে করেছি, এবং সে আমার জন্য সবকিছু রেডি করে রেখেছে। মানে এগুলো খুবই মানে আশ্চর্য লেগেছে আমার কাছে। আমরা যেগুলো বাংলাদেশে কি করি, খুঁতখুঁতে সন্দেহ করি, এগুলো ওদের মধ্যে নাই। ওরা প্রথম দিন আমি যে কথা বললাম ওই একদিনই কথা হলো ওদের ওই আমার ওনারের সাথে, বাস সেও মেনে নিয়েছে যে ওকে ফাইন আমি আসবো। মানে সে সবকিছু আমার জন্য রেডি করে রেখেছে, আমার ফার্নিচার, আমার ব্ল্যাঙ্কেট, আমার বেড, সবকিছু সেই রেডি করে রেখেছে, আমার কিছুই করতে হয়নি সত্যি কথা বলতে। সো এভাবেই অ্যাকোমোডেশনটা আমি অ্যারেঞ্জ করেছি। গুড। আমি একটু অ্যাড করব ব্যাপারটার সাথে, হয়তো অনেকেই শুনছে ব্যাপারটা, যে হচ্ছে যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টস যখন লিনিয়াস ইউনিভার্সিটিকে পেমেন্টটা করে, ফার্স্ট পেমেন্টটা করে, তো অন টাইমে যদি পেমেন্টটা হয়, ওদের একটা নির্দিষ্ট ডেট আছে, অন টাইমে যদি পেমেন্টটা হয় অ্যান্ড দেন ইউ হ্যাভ টু মেক এ অ্যাপ্লিকেশন, ওইটা যদি হয় তখন স্টুডেন্টরা কিন্তু ডরমিটরিতে থাকতে পারে। তো গতবার যেহেতু একটা প্রবলেম অ্যারাইজ হয়েছিল যে দিন শেষে কিছুটা করোনার কারণেও কিছুটা প্রবলেম অ্যারাইজ হয়েছিল, যে আমরা আসলে শিওর ছিলাম না যে আদৌ আমরা ভিসার জন্য অ্যাপ্লাই করবো কিনা এবং নেক্সট স্টেপ গুলো নেবো কিনা। ওই কারণেই কিছুটা প্রবলেম হয়েছে তোমার। ওই কারণেই তোমার কিন্তু সঞ্জিদা, তুমি হয়তো জানো, তোমার জন্য কিন্তু অ্যাপ্লাই করা ছিল ইউনিভার্সিটিতে ডরমিটরির জন্য, কিন্তু ওই কারণে পরবর্তীতে ওটা ক্যান্সেল হয়ে গিয়েছে। এন্ড দেন পরবর্তীতে আমরা ওটাকে আর অত কেয়ার করিনি, বিকজ অল অফ মানে আমরা সবাই কনসার্ন ছিলাম ফার্স্ট অফ অল যে স্টুডেন্ট আগে ভিসাটা পাক, দেন ওটা সর্টেড আউট করে দেওয়া যাবে। বাট যারা অন্য স্টুডেন্টরা দেখছেন তাদের জন্য এটা এনশিওর করতে চাই, অ্যাজ এন ইন্টারন্যাশনাল স্টুডেন্টস আপনি যখন আসবেন ইউ উইল ডেফিনেটলি গেট দ্য অ্যাকোমোডেশন ফ্রম দ্য ইউনিভার্সিটি। বাট এটার জন্য যেটা আপনাকে অন টাইমে অ্যাপ্লিকেশন করতে হবে, অন টাইমে আপনাকে ওদের টিউশন ফিস পেমেন্ট করতে হবে, ইউ হ্যাভ টু মেনটেন সার্টেন রুলস, সো ইউ উইল গেট দ্যাট। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। ঠিক আছে। সো হোপ প্যান্ডেমিকের একটা কারণ ছিল, আমরা তো আনসার্টেন ছিলাম, যে প্যান্ডেমিক সিচুয়েশনটা একটা কারণ ছিল। এক্স্যাক্টলি আমরা তো আনসার্টেন ছিলাম ব্যাপারটা নিয়ে কি হয়। আর তারপর অনলাইনে ক্লাস শুরু হচ্ছিল, ইভেন তুমি আসবা কিনা, তুমি কবে আসবা, সো ওগুলো তো নিয়ে তো ছিল না, তো এই জন্য আমরাও আর ওটা সর্টেড আউট করি না। কারণ ডরমিটরিতে নিলে হয় কি আগে পেমেন্ট করে দিতে হয়, ডরমিটরিতে নিলে বাসা আগে পেমেন্ট করে দিতে হয়। তো তুমি যদি নাই আসো বা দেরিতে আসো তাহলে তো পেমেন্ট করো না, এই জন্য প্রাইভেট হাউজিং এ নেওয়া। সো আই থিঙ্ক শুভ যিনি কোশ্চেন করেছেন উনি আবার আগামী বছর অ্যাপ্লাই করবে আর কি। তো হচ্ছে যে উনিও আমাদেরই স্টুডেন্ট, তো হচ্ছে যে আগামী বছর অ্যাপ্লাই করতে আছে। সো হোপফুলি এটা ওনাকে হেল্প করবে আর কি। নো প্রবলেম, আপনি অ্যাপ্লাই করেন, অ্যাকোমোডেশন এটা কোনো প্রবলেমই না। এটা হচ্ছে ব্যাপার আর কি। তারপরে ধরো না তোমরা তো তোমাদের কি হলো, তোমরা করেছো, তারপরে তোমরা টিউশন ফিসটা কখন দিয়েছো? আমি জাস্ট কোশ্চেন গুলো তোমাকে জিজ্ঞাসা করছি সো দ্যাট অনেকেই শুনছে ওনাদের একটু সুবিধা হলো যে বুঝতে আর কি, যে হাউ ডাজ ইট ওয়ার্ক। তো তোমরা তো অ্যাপ্লাই করেছো লাইক হচ্ছে যে নভেম্বর ডিসেম্বরের দিকে অ্যাপ্লাই করেছো। হোয়েন ডিড ইউ পে টিউশন ফিস? আমি ওরা হচ্ছে গিয়ে অ্যাপ্লাই করতে হয় 15ই জানুয়ারির মধ্যে মেবি। এরপরে ওরা একটা অফার লেটার পাঠায়, অফার লেটারটা আসে আপনার এপ্রিলের 3-4 তারিখের দিকে। দেন ওরা একটা নির্দিষ্ট সময় দেয়, ওই 1 মাসের মধ্যে আমাকে ফার্স্ট সেমিস্টার টিউশন ফিটা জমা দিতে হয় ব্যাংকের মাধ্যমে। সো আমি ওই টাইমই দিয়েছি, যেহেতু আমার অফার লেটার আমি পেয়েছি 3 তারিখে, আমার রেজাল্ট এসেছে যে না আমি মানে যোগ্য, আমি এলিজিবল ওদের এখানে। আমার একটা অফার লেটার পরে ওরা পাঠিয়ে দিয়েছে মেইল করে। দেন ওই অফার লেটারটা নিয়ে আপনার যদি একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট থাকে, যে কোনো ব্যাংকে যে স্টুডেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে আপনি ইজিলি টাকাটা ট্রান্সফার করতে পারবেন ফার্স্ট সেমিস্টার ফিটা। সো তখন ওই ব্যাংক আপনার প্রুফ চাইবে, আপনার প্রুফ কি, আপনার ওই অফার লেটারটাই আপনার প্রুফ যে হ্যাঁ আপনি একটা ইউনিভার্সিটি থেকে আপনি অফার লেটার পেয়েছেন, হ্যাঁ আপনি এলিজিবল একটা ভার্সিটিতে পড়ার, কিভাবে টাকা পাঠাবেন সবকিছু ব্যাংকই করে দিবে আপনাকে, আপনার জাস্ট ওই অফার লেটারটা পেরিয়ে হলো। তখন ওই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি টাকাটা পে করতে পারলে আপনার দেন প্রথম ধাপটা আপনি উঠে যাবেন।
রাইট। এটা এমন কোনো এটা খুবই নরমাল একটা ব্যাপার। আর টিউশন ফিটা তোমরা কাকে পাঠিয়েছো? ইউনিভার্সিটিকে, রাইট? ইউনিভার্সিটিকে টিউশন, অবশ্যই ইউনিভার্সিটিকে। ইউনিভার্সিটি বলে দেয় জাস্ট আমি ব্যাপারটা এনশিওর করে দেওয়ার জন্য যে দর্শকদের উদ্দেশ্যে, যে দর্শকরা অনেক সময় হয়তো অনেক সময় মনে করে থাকে যে আমরা হয়তো ওনাদের পক্ষ হয়ে টিউশন ফিটা নিয়ে নিচ্ছি। সো ডিয়ার অডিয়েন্স, আপনাদের এটা বলে রাখতে চাচ্ছি, নিশ্চিত করতে চাচ্ছি যে স্টুডেন্টরা যখন হচ্ছে যে অ্যাডমিশন পাবে এন্ড দেন ইউনিভার্সিটি হচ্ছে যে তাদের জন্য একটা ইনভয়েস অর্ডার করবে, আর সেই ইনভয়েসের প্রেক্ষিতে আপনারা ইউনিভার্সিটিকে ডিরেক্টলি, যে কোনো ইউনিভার্সিটিকে ডিরেক্টলি ওইটা দেবেন। এটা শুধু জেআরকে এর ক্ষেত্রে না, আপনি কোনো কনসালটেন্সি যদি বলে যে তাদেরকে দিতে, প্লিজ ডোন্ট ডু দ্যাট। এটা আপনি ডিরেক্টলি আপনি ইউনিভার্সিটিতে দেবেন। তাতে কেন আপনি সেটা করবেন? আপনি এটা করবেন এই কারণে, কারণ যদি কোনো কারণে আপনার ভিসা রিফিউজাল হয়, ইন দ্যাট কেস ইউ উইল গেট ইউর মানি অন ইউর ওন ব্যাংক অ্যাকাউন্ট। এখন হয়তো আমরা তো কখনোই বলি না, এটা সত্যি কথা, কিন্তু কথা হচ্ছে যে অনেক এজেন্সি অনেক সময় আছে যে হচ্ছে যে তারা বলে স্টুডেন্টের যে তোমাদের টিউশন ফিটা আমাদের কাছে তো আমরা পেমেন্ট করব। প্লিজ ডোন্ট ডু দ্যাট। ঠিক আছে, আপনার টাকা আপনি, যেটা সানজিদা বলেছে, আমাদের গেস্ট আজকে আমাদের সাথে আছে, ও যেভাবে বলেছে যে ও ব্যাংকে গিয়েছে, আপনি বাংলাদেশের যে কোনো ব্যাংকে যেতে পারেন, ব্যাংকে যাবেন, ব্যাংকে স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলবেন, থ্রু ইট ব্যাংক অ্যাকাউন্ট, আপনি ডিরেক্টলি ইউনিভার্সিটিকে টাকা পাঠাবেন। সে কারণে কোনো কারণে যদি আপনার ভিসা রিজেক্ট হয়, ইট কুড হ্যাপেন, লাইক কোনো কিছুই জীবনে শতভাগ নিশ্চিত না। ঠিক আছে, তো হচ্ছে যে এই যে ট্রাম্প, সে কি ভাবছে সে হেরে যাবে? সেও তো এখন প্রায় হেরে যাচ্ছে না, আমরা যদি ইউএস এর নির্বাচনের কথা বলি আর কি। তো যে ব্যাপারটা বলছিলাম যে হচ্ছে যে কোনো কারণে আপনার ভিসা রিজেকশন হলো, দেন ইউ ক্যান গেট ব্যাক ইউর মানি অন ইউর ওন অ্যাকাউন্ট। সো এটা নিয়ে কোনো প্রবলেম নেই, জাস্ট টু লেট ইউ নো। আমাদের এখানে আরেকটা শুভ দিয়েছেন, থ্যাংক ইউ, ইউর মোস্ট ওয়েলকাম শুভ। আপনার যদি আরো কোনো কোশ্চেন থাকে ফিল ফ্রি টু আস্ক, আমি আছি, সানজিদা আছে, সো ইট ডাজন্ট হ্যাপেন অলওয়েজ। সো আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে ফিল ফ্রি টু আস্ক এনিওয়ান, যারা যারা দেখছেন প্লিজ ফিল ফ্রি টু আস্ক এনি কোশ্চেনস হোয়াট এভার ইউ ডু হ্যাভ। সো এখানে আরেকজন কোশ্চেন করেছেন, ইজ দেয়ার এনি সাবজেক্টস ফর মাস্টার্স ইন লিনিয়াস ইউনিভার্সিটি হুইচ আর রিলেটেড টু পলিটিক্যাল সায়েন্সেস? আমি উত্তরটা দিয়ে দিচ্ছি। পলিটিক্যাল সায়েন্সের সাথে রিলেটেড আসলে বেশ কিছু প্রোগ্রামে আছে, লাইক সোশ্যাল সায়েন্স রিলেটেড যে প্রোগ্রামগুলো আছে, হিউম্যানিটিজ রিলেটেড যে প্রোগ্রামগুলো আছে, আপনি চাইলে ওগুলো নিতে পারবেন। বাট আসলে এর থেকে বেশি এই মুহূর্তে বলা যাচ্ছে না, বিকজ এর থেকে বেশি বলতে গেলে উই হ্যাভ টু লুক এট ইউর ট্রান্সক্রিপ্টস। আমরা যদি আপনার ট্রান্সক্রিপ্ট দেখি, দেন আমরা মোর স্পেসিফিক্যালি বলতে পারবো। কাজ এখন যে জিনিসটা আমি আসলে কি ওভার দ্য লাইভ সেশন সবকিছু বলা সম্ভব না, কারণ যেহেতু আমরা আপনার ট্রান্সক্রিপ্ট দেখিনি, আমরা আপনার বাকি ব্যাপারগুলো দেখিনি, সো বলতে পারবো না যে এক্স্যাক্টলি আপনি বেসড অন হোয়াট আপনি কি পড়তে পারবেন। কজ বাংলাদেশ এমন একটা কান্ট্রি, আমাদের সঞ্জিদা, লাইক ঢাকা ইউনিভার্সিটিতে ধরো না সোশ্যাল সায়েন্সে যেটা পড়াচ্ছে, আরেকটা ইউনিভার্সিটি সোশ্যাল সায়েন্সে ওটা নাও পড়াইতে পারে। মানে আমাদের তো হচ্ছে যে গভর্নমেন্ট, মানে পাবলিক ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, দেন দেয়ার আর লটস অফ প্রাইভেট ইউনিভার্সিটিস। সো প্রত্যেকটা ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি এখানে প্রচুর ভ্যারিয়েশন আছে। এক্স্যাক্টলি। আমি যদি আমার কথা বলি, আমার ইকোনমিক্সই ঢাকা ইউনিভার্সিটি থেকে সোশ্যাল সায়েন্সের আন্ডারে, প্রাইভেট ইউনিভার্সিটিতে ইকোনমিক্সটা পড়া হয় বিজনেস স্টাডিজ এর আন্ডারে, ইভেন বাইডেন ইউনিভার্সিটিতে ইকোনমিক্সটা পড়ানো হয় বিজনেস স্টাডিজ এর আন্ডারে। সো ইট ডিপেন্ডস, প্রোফাইল দেখে তখন আপনাকে যারা আইডেন্টিফাই করে দিতে পারবে কোন সাবজেক্ট আপনার জন্য আপনার প্রোফাইলের সাথে যায়। এক্স্যাক্টলি। সো ইন দ্যাট কেস আপনি যদি ইন্টারেস্টেড হন, অন দ্য স্ক্রিন ইউ হ্যাভ আওয়ার ওয়েবসাইট, ইউ হ্যাভ আওয়ার ইমেল অ্যাড্রেস, আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইফ ইউ সেন্ড আস অল অফ দ্য ডকুমেন্টস উই ক্যান চেক অ্যান্ড দেন উইল সি অ্যাকচুয়ালি আপনি কোনটার জন্য এলিজিবল হবেন। ইভেন লিনিয়াস ছাড়াও আরো অনেক ইউনিভার্সিটি আছে অফকোর্স, লাইক আজকে লিনিয়াসকে মেইনলি হাইলাইট করা হচ্ছে এখানে, বিকজ আমাদের যিনি গেস্ট সানজিদা আছেন আমাদের সাথে, শি ইজ স্টাডিং এট লিনিয়াস ইউনিভার্সিটি। বাট হাউএভার এটা ছাড়াও জেআরকে সুইডেনে আরো অনেকগুলো ইউনিভার্সিটি নিয়ে কাজ করে ডিরেক্টলি। সো আপনারা যদি ইন্টারেস্টেড হন, আমরা যদি অন্য কোথাও আপনার সাথে ম্যাচ করে, দেন উই ক্যান হেল্প ইউ ফর আদার কান্ট্রিজ, আই মিন আদার ইউনিভার্সিটিজ অ্যাজ ওয়েল, দ্যাট উইল নট বি প্রবলেম। ওকে, থ্যাংক ইউ, হোপ এটা আপনাকে হেল্প করবে। আরেকজন লিখেছেন, সুইডেনে লিভিং কস্ট কেমন? সুইডেনে আমার থেকে, এটা আমার মনে হয় সঞ্জিদা থেকেই নিয়ে নি,
সঞ্জিদা যেহেতু আছে বর্তমানে, সঞ্জিদা ডু হ্যাভ এনি আইডিয়াস লিভিং কস্ট ইন টোটাল এই মুহূর্তে? তুমি তো অলরেডি 1 মাস থেকেছো, রাফলি বলতে পারবা না আমি বলবো? লিভিং কস্ট আপনার লিভিং কস্ট আসলে আমি এক্স্যাক্টলি আমি আসলে ভাবে গুনে গুনে দেখিনি আচ্ছা, আমার কয় টাকা না, খরচ না, হলো না। এই কয়দিনে। এখন আসলে কি, ইট ডিপেন্ডস, ইট ভ্যারিজ ফ্রম পারসন টু পারসন। এটা খুবই একটা ডিফিকাল্ট একটা ব্যাপার সেটাই যে হচ্ছে যে মানে প্রত্যেকটা মানুষের, কেউ ধরেন না 100 টাকা দিয়েও একটা জামা কেনা যায়, 1000 টাকা দিয়েও একটা জামা কেনা যায়। এখন আপনি আপনার বাজেটে কি 100 টাকা রাখবেন না 1000 টাকা রাখবেন, এটা ডিফিকাল্ট। বাট হাউএভার আমি যে কথাটা বলবো, আমি এখানে যে কথাটা বলবো সেটা হচ্ছে অ্যাজ এ স্টুডেন্ট, আমি বিশ্বাস করি অ্যাজ এ স্টুডেন্ট তার লাইফটা খুব বেশি এক্সপেন্সিভ হওয়া উচিত না। যেহেতু স্টুডেন্ট মানে কি, স্টুডেন্ট মানে হয়তো বাবা মা ভাই বোন কারো না কারো টাকায় আমি পড়ছি, মোস্টলি আমি নিজের টাকায় পড়ছি না মোস্টলি, তাই না? তো আমার এই ব্যাপারটা একটু সতর্ক থাকা উচিত যেন আমি ফ্যামিলির উপরে খুব বেশি বার্ডেন ক্রিয়েট না করি, যত কম টাকায় চলা যায়। সেই ক্ষেত্রেও কম টাকার মধ্যে অবশ্যই স্টুডেন্ট তো আর বাংলাদেশের মতো হবে না, স্বাভাবিক। তো সেই ক্ষেত্রে আপনি মিনিমাম আপনার ধরে রাখতে হবে যে অন্তত 30 থেকে 50 হাজার অন এভারেজ আপনি 30 থেকে 50 হাজার টাকা আপনি চলতে পারবেন। এখন ইট ভ্যারিজ যে আপনি কিভাবে থাকছেন এন্ড সো অন সবকিছু। যেমন আপনি যদি একটা রুমে একা থাকেন সেটা একরকম ভাড়া, আর একটা রুমে যদি আপনি, যেমন সানজিদা একা থাকছে ওর জন্য বেশি ভাড়া দিতে হয়। আপনি যদি দুইজন থাকেন তখন আপনি ভাড়াটা শেয়ার করতে পারছেন, হ্যাঁ একটু কম হবে। ঠিক না? তো এই যে ব্যাপারগুলো, তারপর খাওয়া দাওয়ার খরচ এখানে কিন্তু খুব বেশি হয় না। লাইক আমি বলবো লাইক 10,000 টাকায় বিডিপি যদি ধরি, 10,000 টাকায় সুইডেনে খুব ভালোভাবে আহ এটা আমি অবজার্ভ খাওয়া করছি যায়, যে মানে খাওয়ার দামটা প্রায় অনেক বেশি বেশি না। ইভেন মুরগির দাম সুইডেনে আমি অনেক অল্প বলবো যে খাওয়া বাংলাদেশ থেকেও কম। সুইডেনের মুরগির দাম বাংলাদেশ থেকেও কম, ঠিক আছে? সো ওগুলো বিগ ডিল না। সো এটা হচ্ছে ব্যাপার আর কি। আর হাউএভার যে দেশে যেমন ইনকাম আবার সে দেশে তেমনি খরচ তো থাকবে, সেটা সেটাই আন্ডারস্ট্যান্ডেবল, উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। আমাদের অ্যানাদার কোশ্চেন আছে এখানে, যে হচ্ছে যে হোয়াটস দ্য মিনিমাম রিকোয়ারমেন্ট অফ আইএলটিএস ফর এনরোলিং ইন লিনিয়াস ইউনিভার্সিটি। ব্যাপারটা বলি এইভাবে, এটা শুধু লিনিয়াস ইউনিভার্সিটির জন্য যে ব্যাপারটা আলাদা তা কিন্তু না। অল ওভার সুইডেনে আপনি যদি মাস্টার্স অর ব্যাচেলর যাই অ্যাপ্লাই করতে চান না কেন, ইউ মাস্ট হ্যাভ টু হ্যাভ আইএলটিএস 6.5 আপনি যদি ডিরেক্টলি মাস্টার্স অর ব্যাচেলরে অ্যাপ্লাই করতে চান। বাট এখন কেউ কেউ এমনও আছে যে চাইলে আসলে 6.5 পাবে না, বা সম্ভব না, টু বি অনেস্ট মানে সঞ্জিদা, চাইলেও সবার পক্ষে 6.5, আমি কাউকে ছোট করে বলছি না, বাট ইট হ্যাপেন্স, উই নো দ্যাট, ঠিক আছে? অনেকের পক্ষে সম্ভব না। এখন তার কি উপায়? What's the option do they have? What they can do, at least তারা যদি 5.5 পান তাদের জন্য ফাউন্ডেশন কিছু কোর্স অফার করা হয় বিভিন্ন ইউনিভার্সিটিতে। ইন দ্যাট কেস আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যদি কারো এরকম থেকে থাকে 5.5 at least, নো ব্যান্ড লেস দ্যান 5, ইন দ্যাট কেস আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, উই ক্যান অ্যাসিস্ট ইউ, ঠিক আছে? সো এট লিস্ট আপনি অ্যাপ্লাই তো করতে পারবেন। এখন আপনার যদি 6.5 না থাকে আপনি তো আর ওটার জন্য লাইফ তো আর থেমে থাকে না, না? এখন যার 6.5 থাকবে সে হচ্ছে যে ডিরেক্টলি মাস্টার্স অ্যাপ্লাই করতে পারবে। আদারওয়াইজ যার নাই সে হচ্ছে যে যেটা আছে প্রিপারেটরি কোর্স আছে, ফাউন্ডেশন কোর্স আছে, ওগুলোর মাধ্যমে উনি সুইডেনে অ্যাপ্লাই করতে পারবে, রাইট? সো এটা হচ্ছে ব্যাপার। এখানে শুভ আবার লিখেছেন, ইজি ম্যান্ডেটরি টু ট্রান্সফার মানি ফ্রম স্টুডেন্ট অ্যাকাউন্ট অল আই ওয়ান্না নো অ্যাবাউট সেভিংস অ্যাকাউন্ট। শুভ, এটা সেভিংস অ্যাকাউন্টেই, এটা আপনি যখন ব্যাংকে যাবেন আপনি যখন টাকা পাঠাবেন ওরা ওটাকে একটা রিফর্ম করে, এটা আলাদা কিছু না, ওটাকে একটা রিফর্ম করে ওরা ওই আপনি আপনার মানে যিনি স্টুডেন্ট, আপনার ক্ষেত্রে যেটা আপনি যেহেতু আমাদের স্টুডেন্ট আপনি জানি অলরেডি, আপনার ক্ষেত্রে আপনার ওয়াইফ স্টুডেন্ট, সো আপনি হচ্ছে যে আপনার ওয়াইফের ডকুমেন্টস দিয়ে, ওনার স্টাডি ডকুমেন্টস গুলো দিয়ে ওই সেম অ্যাকাউন্টের সাথে একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট লিঙ্কড আপ করে দেবেন, দ্যাটস অল। এখানে অন্য নতুন কিছু না যে ওটার জন্য নতুন একটা অ্যাকাউন্ট নাম্বার দেবে, নাথিং এলস, ইউ ডোন্ট হ্যাভ টু টেক। আপনি জাস্ট ব্যাংকে গেলেই বলবেন যে আমি হচ্ছে যে আমার এই অ্যাকাউন্ট আছে, আমি হচ্ছে যে এখন টাকা পাঠাবো, আমাকে কি করতে হবে, দে উইল হেল্প ইউ আউট। এটা নিয়ে আপনার, ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট ইট এট অল, ঠিক আছে? জাস্ট বি পজিটিভ, কিপ দ্য মানি রেডি, সম্ভবত আমি বলে দেবো আপনাদেরকে, ঠিক আছে? টেনশন নেবেন না এই ব্যাপারে। দেন হচ্ছে যে আরেকজন করেছে, স্যার আমি যদি যাওয়ার পর স্টাডি কন্টিনিউ করতে না পারি তাহলে কি আমার ওয়ার্ক পারমিট থাকবে?
এখন স্টাডি আসলে কি, এটা খুবই ট্রিকি একটা ইমিগ্রেশন রিলেটেড কোশ্চেন, এটা আমি ওভাবে উত্তর দিতে চাচ্ছি না। কারণ আপনি এখানে আসবেন অ্যাজ এ স্টুডেন্ট না, এখন আপনি যাওয়ার পরে পড়বেন না, ব্যাপারটা তো নিশ্চয় পজিটিভ কিছু না। কিন্তু আপনি যদি পড়াশোনা করাকালীন সময় আপনি যদি লিগালি ওদের থেকে হচ্ছে যে ওয়ার্ক পারমিট পেয়ে আপনার ভিসাটা ট্রান্সফার করে নিতে পারেন, আপনি অন্য কোনো ভিসা সুইচ করতে পারেন, বিজনেস ভিসা বা ওয়ার্ক পারমিট ভিসা, দেন দ্যাটস ফাইন। কিন্তু আপনি স্টুডেন্ট ভিসায় থাকবেন আর পড়াশোনা করবেন না, দ্যাট উইল নট বি রিয়েলি নাইস। ইন দ্যাট কেস ইউ হ্যাভ টু ফেস সাম প্রবলেম ডেফিনেটলি। আপনি পড়াশোনার ভিসায় থাকবেন, আপনি থাকতেছেন স্টুডেন্ট ভিসায়, কিন্তু আপনি পড়তেছেন না, ব্যাপারটা তো নাইস না, না? আই এম সরি বাট দ্যাটস, আই মিন, ট্রুথ। সো আপনি যদি হচ্ছে যে আপনার ব্যাপারটা হচ্ছে আপনি জব পেয়ে যান বা বিজনেস করেন, আপনি যদি আপনার ভিসাটাকে সুইচ করে নেন অন্য ভিসায়, দেন দ্যাটস ফাইন। কিন্তু আপনি যদি পড়তে এসে পড়াশোনার বিষয় থেকে আপনি পড়াশোনা না করেন, তখন তো এটা অবশ্যই আপনাকে সাফার হইতে হবে। এখন এটা ডিপেন্ড করবে মাইগ্রেশন এটা আপনাকে কিভাবে দেখে, ঠিক আছে? এই ব্যাপারটা, এর থেকে বেশি আসলে এই মুহূর্তে আমার পক্ষে বলা সম্ভব না। এখানে আরেকজন লিখেছে, I have a 8 years gap from my graduation, then over the years I was continuing full-time jobs which is very much related to my background education, so I doubt being a gap will be a fact or not get the visa. Shanjida, would you like to answer this question? The person is asking, he or she has like 8 years gap, yeah. so do you think the gap will be matter? I'm taking না your আসলে comments and then I will আমার say. নিজেরও গ্যাপ ছিল, ট্রুলি স্পিকিং আমার নিজেরও গ্যাপ ছিল। অনার্স এর পরে তো অনেক অনেক বছরই গ্যাপ ছিল, সো দেন আমি আবার শুরু করেছি। যদি আপনার সবকিছু ঠিক থাকে, আপনার আইএলটিএস থাকে এবং প্রপার ওয়েতে আপনি অ্যাপ্লাই করেন, ইট ডাজন্ট ম্যাটার, আপনি অ্যাপ্লাই করতে পারেন। আপনার ব্যাকগ্রাউন্ড অনুযায়ী আপনি যখন অ্যাপ্লাই করবেন, অবশ্যই আপনাকে অ্যাসিস্ট করবে জেআরকে, তখন আপনি ইজিলি আপনি বুঝতে পারবেন যে কোনটা আপনার কাছে যাবে। সো তখন আপনি অফার লেটার ইনশাল্লাহ পেয়ে যাবেন, এটা কোনো ব্যাপারই হবে না গ্যাপটা। So as আমি 8 ইয়ার্স এরও মোর দ্যান 8 ইয়ার্স তারাও অ্যাপ্লাই করে এবং সাকসেসফুলি তারা কমপ্লিট করেছে তাদের পড়াশোনা। সুইডেনে অনেক স্টুডেন্ট আছে more than 40 years, about 50 years এর স্টুডেন্ট আছে এখানে, so 8 years is nothing here. The main fact is, I mean, whether do you have study intention or not, that's the most important thing. If you can prove yourself you really want to study and there is a reason why you want to study, that's also important. And if you can prove those things, definitely you will get the visa, those will not be problem. But before that, of course, আমাদেরকে দেখতে হবে যে আপনি এলিজিবল কিনা। সো আপনি যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন সিরিয়াসলি, ইফ ইউ ওয়ান্ট যে হচ্ছে যে জিআরকে আপনাকে হেল্প করুক, অন দ্য স্ক্রিন ইউ হ্যাভ আওয়ার হোয়াটসঅ্যাপ নাম্বার, ইউ হ্যাভ আওয়ার ইমেল অ্যাড্রেস, আপনি আপনার সমস্ত ডকুমেন্টস আমাদেরকে পাঠিয়ে অ্যাসেসমেন্ট করে নিতে পারেন, ইটস ফ্রি অ্যাসেসমেন্ট, এন্ড দেন আমরা বাকিটা আপনার সাথে চেক করে নেব, হোয়াট ক্যান উই ডু ফর ইউ। ওকে, থ্যাংক ইউ। দেন আরেকজন যেটা লিখেছেন, Mona Mijan, উনি লিখেছে, স্যার হাউ মাচ কস্ট নিডেড ফর এমবিএ দেয়ার এন্ড want to know also, does any person can get a job after graduation based on English skill? মানে উনি যেটা বুঝাতে চাচ্ছে যে মানে ইংলিশ দিয়ে চাকরি করা সম্ভব কিনা, রাইট? আমার মনে হয় এরকম ব্যাপারটা উনি বুঝাতে চাচ্ছে। আসলে কি, হ্যাঁ, উনি পড়াশোনা শেষ করবে আর কি, উনি হচ্ছে এমবিএ শেষ করবে, তারপর ইংলিশ দিয়ে জব পাওয়াটা সম্ভব কিনা। এখন আসলে কি এটা ডিপেন্ড করবে আপনি কোন ধরনের অর্গানাইজেশন গুলোতে আপনি চাকরি খুঁজছেন। আপনি যদি সুইডিশ অর্গানাইজেশনে খোঁজেন, তাহলে কিন্তু সুইডিশটা ওরা চাইবে যে আপনি টুকটাক সুইডিশ পারেন, সেটা একটা ব্যাপার। এখন আপনি এখানে অবশ্যই অনেক ইন্টারন্যাশনাল কোম্পানিও আছে, এখানে অনেক ইন্টারন্যাশনাল কোম্পানিও আছে যেখানে ওদের কলিগরা হচ্ছে যে সবই ইন্টারন্যাশনাল, সেসব অফিসে কিন্তু সুইডিশ দিয়েও হবে। সো ডিপেন্ড করবে আপনি কোন অফিসে আপনার চাকরিটা খুঁজছেন। সো আমার কথা যদি আমি বলি, আমি সুইডেনে মোর দ্যান 5 ইয়ার্স থাকি, আমি সুইডিশ পারি হচ্ছে যে মনে হয় 50টা শব্দ পারি, 50টা শব্দ, এগেন বলছি, আর এটা কিন্তু সেন্টেন্স না। তো হচ্ছে যে আমি কিন্তু খুব ভালোভাবে আছি, আমি এখানে পড়াশোনা করেছি, আমি এখানে কোম্পানি রান করছি, এন্ড আই এম ডুইং আদার থিংস, সো আমার জন্য কোনো প্রবলেম হয়নি। এখন ডিপেন্ড করবে যে হচ্ছে যে আপনি আপনার স্কিলটা কোথায় কাজে লাগাচ্ছেন।
সো আর আরেকটা ব্যাপার বলি থাকি এইটুকু, যে হচ্ছে যে দেখুন আমাদের দেশ থেকে অনেক দেশে, ইতালিতে মানুষ যাচ্ছে, স্পেন যাচ্ছে, পর্তুগাল যাচ্ছে, অনেক দেশই তো মানুষ যাচ্ছে, রাইট? সো আমি যে কথাগুলো বলছি, যে ওনারা কেউ তো ওইসব দেশে ল্যাঙ্গুয়েজ শিখে যায় না, সেটাই। কিন্তু ওনারা কিন্তু, এবং আমার কথাটা কেউ ছোট করবেন না, এখানে অনেকেই ওইসব দেশে যারা যাচ্ছে তারা কিন্তু খুব বেশি যে এডুকেটেড তাও না, অনেকে শুধু কাজ করার জন্য যাচ্ছে সিম্পলি, আমি যে কথাটা বলতে যাচ্ছি। তো ওনারা যদি, ওই মানুষগুলো যদি ওখানে গিয়ে কাজ, মানে ভাষাটা শিখে, আমি অনেককে দেখেছি ইতালিতে থাকে অনেক বছর থেকে, এখন খুবই ভালো আছে, ওখানে দোকান দিচ্ছে নিজে, খুবই ফ্লুয়েন্ট তারা ইতালিয়ান ভাষা, পর্তুগিজ ভাষা, স্পেনিশ ভাষা বা বিভিন্ন ভাষায়। আমি কাউকে ছোট করে বলছি না, আবারও বলছি ব্যাপারটা। সো তারা যদি পারে, আপনি কেন পারবেন না? আর সুইডিশ হ্যাজ এ ভেরি সিমিলারিটিজ উইথ ইংলিশ। হয়তো আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারেন যে আপনি কেন পারেন না। আমি পারি না এই কারণে, বিকজ আমি কখনো এটার পিছনে সময় দিইনি। এটা হচ্ছে ট্রুথ, যারা আমাকে ভালো করে চিনে তারা এটা ভালো করে জানে, আমি কখনো এটার পিছনে সময় দিইনি, এই কারণে আমি পারি না। কিন্তু যদি আমি সময় দিতাম অবশ্যই আমি পারতাম। ইটস ইজিয়ার দেন স্টাডিং মাস্টার্স প্রোগ্রাম, দিস হোয়াই আই ক্যান টেল ইউ। মাস্টার্স শেষ করা অনেক কঠিন দেন ভাষা শেখা, ঠিক আছে? না, আই হোপ সঞ্জিতা তুমি আমার সাথে এগ্রি করবা, রাইট? এক্স্যাক্টলি। তুমি মাস্টার্স শেষ করতে যে পরিমাণ প্যারা নিতে হয়, তুমি এখন শেষ করবা কয়েকদিন পরে, আরো 2 বছর পরে। আমি তো শেষ করেছি, তো এই জন্য ওই কথাটা বললাম আর কি, যে মাস্টার্স করার জন্য আমাকে যে পরিমাণ প্যারা নিতে হয়েছে, রাত 4টা পর্যন্ত পড়তে হয়েছে, ঠিক আছে? তো সেটা যদি আমি ভাষার পিছনে দিতাম, আমি অবশ্যই ভাষাও শিখতে পারতাম, রাইট? কিন্তু আমি সেটা দিইনি। সো এখন ডিপেন্ড করবে আপনি কি চাচ্ছেন, হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম ইউর লাইফ। ভাষা অটো হয়ে যায়, এটা শেখা লাগে না, ওই চলতে চলতে অনেক ভাষা হয়ে যায়। হ্যাঁ। আর বলে রাখি, সুইডিশ যারা কেউ শিখতে চান, এখানে মিউনিসিপ্যালিটিস থেকে প্রি সুইডিশ শিখায়। সো ইউ ডোন্ট হ্যাভ টু পে এনি সিঙ্গেল পেন্স, জাস্ট হোয়াট ইউ নিড ইউর, মানে কিউরিসিটি, ইউ নিড ইউর, আপনার আগ্রহটা লাগবে, এনথুসিয়াজমটা লাগবে যে না আপনি শিখবেন, দ্যাটস অল। ঠিক আছে, আপনি শিখতে পারবেন। সো এটা নিয়ে কোনো প্রবলেম না। আই গেস আমরা নেক্সট কোশ্চেনে যেতে পারি। সুইডেনে ফ্যামিলি লিভিং কস্ট কেমন? অনলি 2%। সো একার জন্য যদি 30 থেকে 50 হয়, এখানে আরো আপনি প্লাস আপনি আরো 20,000 টাকা বাড়িয়ে দিবেন হয়তো, ঠিক আছে? আরো 20,000 টাকা কমপক্ষে আপনাকে বাড়িয়ে দিতেই হবে, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপার আর কি। কিন্তু হ্যাঁ, যত বেশি মানুষ থাকবে সেক্ষেত্রে একটু খরচটা কম হয়, কারণ কিছু ব্যাপার আছে তখন আসলে সেভ হয়, তাই না? একার জন্য দেখা যায় যে আসলে অনেক বেশি খরচ হয়, ইজন্ট ইট সঞ্জিদা? অবশ্যই। আপনি যখন একা থাকবেন তখন ভাবলেন যে আচ্ছা খেলাম না আজকে, কিন্তু আপনি যখন দোকা থাকবেন তখন না, আপনি না খেলেও আপনার সাথে যে আছে তার জন্য আপনাকে রান্না করতেই হবে, খেতেই হবে। সো এটা ভেরি ন্যাচারাল, দুইজন থাকলে তো একটু কস্ট বেশি হবে, এটা এটা বুঝতেই হবে। আপনি বাংলাদেশেও যদি কোথাও ঘুরতে যান, একা ঘুরতে যাবেন, ইচ্ছা হলো আপনি খেলেন, না হলে খেলেন না, কিন্তু যখন দুজনে মিলে ঘুরতে যাবেন তখন কিন্তু স্বাভাবিক খেতেই হবে, একটু কষ্টটাও কিন্তু বেশ বেড়ে যায়। তো এটা বুঝতে হবে, ভেরি ন্যাচারাল একটা ব্যাপার। কেউ একজন লিখেছে সঞ্জিদা লাভ টু সি ইউ। আমরাও আসলে ওনার নাম দেখতে পাচ্ছি না এখানে, কারণ অনেকে ফেসবুক ব্লক করা থাকে তো। অনেক ধন্যবাদ। তোমার যদি কিছু জানতে ইচ্ছা হয় তাহলে প্রশ্ন করতে পারো। আমাদের এই বন্ধুটি হচ্ছে গিয়ে ও চাচ্ছে হায়ার স্টাডিজ করতে, তো ওর তোমার যদি কোনো কিছু ইচ্ছা হয় জানার এই প্রসঙ্গে, হায়ার স্টাডিজ ব্যাপারে, আমাদেরকে ফিল ফ্রি, আমাদেরকে কোশ্চেন করতে পারো। আমি আছি, অভিজিৎ তো আছি এক্সপার্ট, তোমাকে গাইডলাইন আমরা দিতে পারবো আশা করছি। থ্যাংক ইউ সো মাচ। তো হচ্ছে যে আরেকজন লিখেছেন, সুইডেনে এমএসসি কমপ্লিট করার পর কতদিনের জন্য জব সার্চ ভিসা দেয়? আপনি হচ্ছে যে 1 ইয়ার পিএসডব্লিউ পাবেন। আপনি 1 ইয়ার সুইডেনে পড়াশোনা শেষ করার পর আরো 1 বছর থাকতে পারবেন সুইডেনে, আপনি জব সার্চ করার জন্য, জব সার্চ বা আপনি বিজনেস ভিসা বা যাই করেন না কেন, আপনি ইউ উইল গেট 1 মোর ইয়ার ভিসা। সো দ্যাটস এ গুড থিং অ্যাকচুয়ালি। হোপ এটা আপনাকে হেল্প করবে। শুভ লিখেছে, গট ইট, থ্যাংক ইউ সো ফার, দ্য সেশন ইজ ভেরি গুড অ্যান্ড অল ইনফরমেটিভ। থ্যাংক ইউ শুভ, আপনার জেনে ভালো লাগলো যে আপনার ভালো লেগেছে। সো ফিল ফ্রি, যদি আরো কোনো কোশ্চেন থাকে আমরা তো আছি, উইল ট্রাই আওয়ার বেস্ট টু গিভ ইউ অল অফ দ্য আনসার্স। একজন কোশ্চেন করেছে আমাদের বন্ধু মুন্নি, দেখেছো কিনা, যে ক্যান আই গো মাদার। হ্যাঁ, আমি ওইটাই আসতেছিলাম, রাইট। ক্যান আই গো উইথ মাই মাদার? ইফ সো দেন হোয়াট উইল বি অ্যাপ্রক্সিমেট কস্ট?
উনি ওনার মা সহ যেতে চায়, রাইট? আমি এই ব্যাপারটা একটু ক্ল্যারিফাই করছি। আসলে আনফরচুনেটলি এটাই ব্যাপার যে আপনি মা সহ আসতে পারবেন না, বাট আপনি যখন অ্যাজ এ স্টুডেন্ট, আপনি যদি মেইন অ্যাপ্লিকেন্ট হন, আপনি আসতে পারবেন এবং আপনি এসে আপনার যেটা করতে পারবেন, আপনি আপনার পার্টনারকে আনতে পারবেন, হাজব্যান্ড ওর ওয়াইফ যিনি হন না কেন, এন্ড দেন হচ্ছে যে বেবিজ যারা আছে আন্ডার 18 তাদেরকে নিয়ে আসতে পারবেন। কিন্তু মা বা বাবা বা ভাই বোনদের ক্ষেত্রে আপনি যেটা করতে পারবেন, আপনি এখানে এসে ওনাদেরকে একটা ইনভিটেশন পাঠাবেন টু ভিজিট ইউ। তারা তখন আপনাকে ভিজিট করতে সুইডেন আসতে পারবে, বাট ইটস নট দ্যাট যে তারা আপনার সাথে এখানে থাকতে পারবে। তারা ওভাবে আপনার সাথে থাকতে পারবে না, বাট তারা চাইলে আপনাকে ভিজিট করতে আসতে পারবে, বছরে 2বারও আসতে পারবে। ঠিক আছে, ওভাবে একবার যাবে একবার আসবে, ওভাবে করে আসা যাওয়ার উপরে থাকতে পারবে, দ্যাটস ফাইন, বাট কমপ্লিটলি আপনার সাথে থাকতে পারবে না। দুঃখজনক হলো এটাই সত্য। আচ্ছা, এখানে আমি একটা প্রশ্ন আমারও জানা আছে যে এখানে এই যে ইনভাইটেশন, এটা কি সিবলিংস দের ক্ষেত্রেও প্রযোজ্য? আমি যদি আমার কোনো সিবলিংসকে ইনভাইটেড, তুমি হচ্ছে যে তোমার তুমি তোমার সিবলিংস ভাই মানে যে কাউকে তুমি পাঠাইতে পারবা, যে কাউকে তুমি সিবলিংস ইভেন তুমি যদি চাও তোমার কোনো বন্ধুকে পাঠাইতে তুমি সেটাও পারবা। এখন অফকোর্স ভিসা ওনাদের ওটা ভিসাটা দেবে কি দেবে না সেটা আবার মাইগ্রেশন সেটা চেক করবে যে এটার কতটুকু ভ্যালিড রিজনস আছে, আদৌ উনি কি এখানে আসলে আসলে ঘুরতে আসবে নাকি উনি পালিয়ে যাবে। আই এম সরি, এটা ট্রুথ যেটা ওনারা চিন্তা করে থাকে। তো যদি ওনারা সবকিছু ইফ দে ফাইন্ডস এভরিথিং ইজ ফাইন, যে ভ্যালিড রিজন আছে এবং যে পার্সনটা এখানে আসবেন শি হ্যাজ রিয়েলি গুড ফ্যাক্টস, যে হচ্ছে যে দেশে ফিরে যাওয়ার মতো যথেষ্ট কারণ আছে, সে ভালো একটা জব করছে, সে হচ্ছে যে দেশে ভালো কিছু করছে, ইন দ্যাট কেস দোজ উইল বি ফাইন। এনিওয়ে, এটা অন্য আরেকটা টপিক। আমরা এটা নিয়ে যদি কারো কোনো ইস্যু থাকে, কেউ জানতে চান, আমাদেরকে ইমেল করতে পারেন, দেন উই ক্যান অ্যাসিস্ট ইউ ইন দ্যাট কেস অ্যাজ ওয়েল। ঠিক আছে, সো নেক্সট আমাদের যিনি লিখেছে, গুড টু সি ইউ দেয়ার বন্ধু, লটস অফ গুড উইশেস ফর বোথ অফ ইউ। থ্যাংক ইউ বন্ধু, আমি বন্ধুটার নাম দেখতে পাচ্ছি না, বাট মৌসুমী দিয়েছে। থ্যাংক ইউ মৌসুমী, we are waiting for you. Okay, thank you মৌসুমী. So thanks a bunch to both of you, thank you. অনেকের আসলে কি নাম দেখা যায় না, কজ হচ্ছে যায় না কি যে কোনো কারণে আর কি নাম দেখা যাচ্ছে না। হ্যাঁ, ভিসা অ্যাপ্লিকেশনের জন্য স্পাউস ডকুমেন্ট, ম্যারেজ সার্টিফিকেট এন্ড কাবিননামা কি ইংলিশ ট্রান্সলেট করতে হবে? হ্যাঁ, ইংলিশে আপনাকে ইংলিশ ট্রান্সলেট তো অবশ্যই লাগবে, বিকজ দিস পিপল দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইন বেঙ্গলি, রাইট? সো আপনাকে ডেফিনেটলি ইংলিশে ট্রান্সলেট করতেই হবে। যে কোনো ডকুমেন্টস যদি বাংলায় থেকে থাকে, এটুকু বলে রাখি, যে কোনো ডকুমেন্টস বাংলায় থেকে থাকলে ডেফিনেটলি আপনাকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে, কারণ আপনি এটা শুধু সুইডেনের জন্য না, যে কোনো দেশের জন্যই, কারণ অন্য দেশের মানুষ তো আর আমাদের বাংলা ভাষা বুঝবেন না, না? আই উইশ দে উড নো দ্যাট, রাইট? আমাদেরকে কোনো কিছু করতে হইতো না, বাট আনফরচুনেটলি এটাই সত্য যে তারা জানে না, আমাদেরকে এই জন্য ইংলিশ করে নিতে হবে, কি করা, এই আর করতেই হবে। ঠিক আছে, আরেকজন লিখেছেন, স্যার পার্ট টাইম জব করে কি লিভিং কস্ট তোলা পসিবল? পার্ট টাইম জব করে লিভিং কস্ট, আমি এই জায়গাটা এগ্রি করব ডেফিনেটলি। আপনি পার্ট টাইম জব করে আপনি লিভিং কস্টটা তুলতে পারবেন, কারণ এটা, বাট অফকোর্স যে আসলে 2-1 মাস তো প্রথমত লাগবেই আপনাকে সার্ভাইভিং করে নিতে, আপনি ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড অল অফ দ্য থিংস ম্যাটার্স। সো কিন্তু 2-3 মাস পর আপনি মোটামুটি এখানে চাকরি সবাই পেয়ে যায়, টু বি অনেস্ট। সানজিদার ক্ষেত্রে, সানজিদার 1 মাস হলো, ও এখন কিছু সিস্টেমেটিক এর মধ্য দিয়ে যাচ্ছে, বিভিন্ন কিছু কাগজপত্র গোছাচ্ছে, তো হয়তো কিছুদিন পর ও চাকরি পেয়ে যাবে। কারণ প্রথম 1-2 মাস সানজিদা তুমি নিজেই দেখতেছো যে বিভিন্ন কিছু তোমাকে গুছিয়ে এই সময় লাগে, কিন্তু এটার পরে কিছু হ্যাঁ এক্স্যাক্টলি সুইডিশ কার্ড আছে, ইউনিভার্সিটির কার্ড আছে, এগুলো ব্যাংক আইডি আছে, এগুলো আসলে আপনাকে দিবে না, সবকিছু সিস্টেমিক ওয়েতে আপনি পাবেন। দেন যেটা আমিও শুনেছি, আমি এখনো কোনো জবে জয়েন করিনি, তো আমিও শুনেছি যে হ্যাঁ এগুলো যখন আমার সব কমপ্লিট হবে তখন আমি পারবো। আর একটা কথা হচ্ছে কি, ভার্সিটিও আর প্রথম সেমিস্টার রেজাল্টটাও অনেক সময় তারা দেখে যে প্রথম সেমিস্টার কমপ্লিট করেছে কিনা, সো একটু সময় তো লাগবেই, 1-2 মাস তো লাগবেই। না সেটাই, আমাদের দেশে কি হয়, আমাদের দেশে মা বাবা বাপ দাদা সবাই তো আমার বাংলাদেশি, তাই না? আমার কত কত রেফারেন্স, ওখানেই তো আমি চাকরি পাই না মাঝে মাঝে, আই এম সরি টু সে দ্যাট, না? তো সে এটা একটা ভিন দেশ, এখানে আমাদের কেউ কিন্তু ওভাবে অনেকেরই আপনজন থাকে না, তো এখানে এসে হুট করে যে পরের দিনে পেয়ে যাবো, আই হোপ মানে এটা আমরা কেউই ভাববো না, বাট
আপনাদের এটা চিন্তা করতে হবে যে 3 থেকে 4 মাস অ্যাটলিস্ট আই ক্যান সার্ভাইভ বাই মাইসেলফ এন্ড দেন লেটার অন ডেফিনেটলি ইউ উইল গেট সামথিং আউট। কারণ হয়তো তুমিও দেখেছো আমাদের অনেক পুরাতন বন্ধুর সাথে তোমার পরিচয় হয়েছে, তুমি আমার বাসায় যখন এসেছো তো দেখতেছো যে এখন কিন্তু সবাই বিজি জব নিয়ে। তো এখন তারাও যখন এসেছিল এট দ্য ভেরি বিগিনিং তারাও কিন্তু এরকমই ছিল, দে ডিডন্ট হ্যাভ দ্য জব। সো প্রথম দিনে তো থাকবে না, একটা নতুন দেশে গেলে একটা কালচার একটা সবকিছু বুঝতে সময় লাগবে, তো একটা রাস্তাঘাট চিনতেও তো আমার সময় লাগবে, আমি যে একটা সিভি ড্রপ করবো আমাকে তো রাস্তা চিনতে হবে, ইভেন আমি কিভাবে যাব সবকিছু চিনতে জানতে একটু সময় লাগে, দেন আশা করি এগুলো হয়ে যায়, এগুলো প্রবলেম নাই। তা না হলে যদি মানুষ চাকরি না পায় তো বাংলাদেশ থেকে যারা দেশের বাইরে আসে সবাই ফেরত চলে যেত, আর কয়জনের বাবা মায়ের টাকা আছে যে দেশের বাইরে দেশের টাকা দিয়ে পড়বে, সত্যি কথা বলতে এটা, তাই না? মোস্ট অফ আস আমাদের ওই অ্যাবিলিটি নাই, এটা সত্যি কথা, এটা এখানে লুকোচুরি কিছু নাই, ঠিক না? এটা হচ্ছে ব্যাপার আর কি। হোপ এটা আপনার উত্তরটা আমরা দিয়েছি। এখানে একজন লিখেছেন আনামুল হাসান লিপু লিখেছেন, স্যার আই এম স্টাডিং এট ন্যাশনাল ইউনিভার্সিটি অন ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট, অলসো আই এম ডুইং আইএলটিএস ফর হায়ার স্টাডি ইন সুইডেন, হুইচ ইউনিভার্সিটি উইল সুইট ফর মি ইন সুইডেন এন্ড হোয়াট অ্যাবাউট ইস টিউশন ফিস? আনামুল, আপনি এই ক্ষেত্রে যে জিনিসটা করবেন, আপনি আইএলটিএস অলসো আই এম ডুইং আইএলটিএস, আপনি আইএলটিএসটা করুন, করে আপনার সমস্ত ডকুমেন্টস আমাদেরকে পাঠান, ডকুমেন্টস দেখে সবকিছু দেখে দেন আমরা বলতে পারবো যে আসলে কোন ইউনিভার্সিটি কোন প্রোগ্রামটা আপনাকে স্যুট করবে। এটা আসলে সবকিছু না দেখে এক্স্যাক্টলি আসলে বলে দেওয়াটা কঠিন। আপনি আইএলটিএসটা করুন, দেন আমাদেরকে ডকুমেন্টস পাঠান, আর যদি জানুয়ারি 15 তারিখের মধ্যে করে ফেলতে পারেন, হোপ দেন ইউ ক্যান আপনি হচ্ছে নেক্সট ইনটেকেই অ্যাপ্লাই করে দিতে পারবেন। সো আপনি যদি রিয়েলি ইন্টারেস্টেড থাকেন প্লিজ অন দ্য স্ক্রিন আমাদের কন্ট্যাক্ট ডিটেলস আছে, আপনি আমাদেরকে ইমেল পাঠান, জেআরকে এর পেজে আপনি হচ্ছে যে মেসেজ করেন, দেন আমার টিম আছে তারা আপনাকে সহযোগিতা করবে, ঠিক আছে? তখন আমরা ইন ডিটেলসে বলতে পারবো, আদারওয়াইজ ডকুমেন্টস না দেখে আসলে এক্স্যাক্টলি বলাটা কঠিন যে কোন ইউনিভার্সিটি কোন প্রোগ্রামে আপনি যেতে পারবেন, ঠিক আছে? অন এভারেজ টিউশন ফিস হবে আপনার 4 থেকে 5 লাখ টাকা পার সেমিস্টার ওয়াইজ, সেটা হবেই পার সেমিস্টার, যেটা কিনা আপনি অ্যাডমিশন পাওয়ার পর আপনাকে ওই টাকাটা প্রথম সেমিস্টার টাকাটা দিয়ে আসতে হবে, বাকিটা আপনি এখানে এসে দিবেন, রাইট? দেন আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। 30 ক্রেডিট কমপ্লিট করার পর অ্যাপ্লাই এমন কিছু একটা গ্রুপে দেখেছি, এটা কি পার্ট টাইম জবের জন্য 30 ক্রেডিট কমপ্লিট করতে হয় নাকি ফুল টাইম? এটা আসলে কি এটা পার্ট টাইম জবের জন্য ওরকম 30, এটা আপনি আসার পরের দিন থেকে আপনি করতে পারবেন, পার্ট টাইম জব এটা ব্যাপার না। আর আপনি যে গ্রুপে দেখেছেন ওটা অন্য একটা ব্যাপার, ওটা মেইনলি ফুল টাইম জবের জন্য যে একটা ব্যাপার, আপনি আপনার জব ক্যাটাগরিকে আপনি যখন সুইচ করতে চাবেন সেটার জন্য 30 ক্রেডিট ইউ মাস্ট হ্যাভ টু কমপ্লিট, বাট আপনি পার্ট টাইম জবের জন্য 30 ক্রেডিট কমপ্লিটটা এখানে ম্যান্ডেটরি কিছু না। হোপ এটা আপনার উত্তর দিয়েছি আমরা। আরেকজন লিখেছে, হাজব্যান্ড ওয়াইফ একই সাথে সুইডেনে আসলে পিআর পেতে কেমন সময় লাগে এন্ড প্রসেসিং সিস্টেমটা কি? হাজব্যান্ড ওয়াইফ কেন, আপনি আপনার বাচ্চা সহ আসতে পারবেন, পিআর পেতে অবশ্যই সময় লাগবে, এখন ডিপেন্ড করবে আপনি কি করছেন। আপনি যদি সুইডেনে চাকরি করেন দেন 4 বছর চাকরি করতে হবে আপনাকে, বিজনেস করলে 2 বছর বিজনেস করতে হবে, আপনি যদি রিসার্চ করে থাকেন আপনাকে 5 ইয়ার্স রিসার্চ করতে হবে, ইট ডিপেন্ডস যে আপনি কি করছেন, বেসড অন দ্যাট আপনি পিআরটা পাবেন। বাট হোয়াট এভার, আমি যেটা বলবো আগে তো আসেন, তারপরে বাকিগুলো আস্তে আস্তে হবে, ইউ ডোন্ট হ্যাভ টু থিঙ্ক সো মাচ অ্যাবাউট পিআর এন্ড আদার থিংস, বিকজ ইট টেকস টাইম, আপনি শুরুতেই তো আর পিআর পেয়ে যাবেন না, না? এটা হচ্ছে ব্যাপার। আরেকজন জানতে চেয়েছে, ইজ ইট পসিবল টু গেট পিআর আফটার কমপ্লিট গ্রাজুয়েশন? হ্যাঁ, আপনি যদি রুলস রেগুলেশন মেনে আস্তে আস্তে ওদের সবগুলো রুলস রেগুলেশন মেনটেন করেন তাহলে তো আপনি পিআর পেতেই পারেন, তবে অবশ্যই ইট উইল টেক টাইম, সেটা সময়ের ব্যাপার, ঠিক আছে? সো অনেকগুলো কোশ্চেন ছিল, রাইট? আমি তো দেখলাম যে অনেকগুলো কোশ্চেন, গত 20 মিনিট ধরে কোশ্চেনের উত্তর দিচ্ছিলাম। সো ডিয়ার অডিয়েন্স, আমরা আরো কিছুক্ষণ আছি এখানে, আমাদের সাথে আছে আমাদের প্রিয় গেস্ট সঞ্জিদা, যিনি কিনা ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন বাংলাদেশে থাকাকালীন, আর এখন পড়াশোনা করছেন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে লিনিয়াস ইউনিভার্সিটি থেকে। সো আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে, মনের মধ্যে কোনো কিছু জানতে চান আমাদের গেস্ট থেকে বা আমার থেকে, প্লিজ ফিল ফ্রি টু আস্ক। আমরা স্টিল আরো কিছু মিনিট আছি এখানে আপনাদের কোশ্চেনগুলোর উত্তর দেওয়ার জন্য। তো আপনারা
আমাদেরকে জিজ্ঞাসা করতে পারেন। আর তাছাড়া হচ্ছে যে আপনাদের যারা হচ্ছে যে জিআরকে এর মাধ্যমে অ্যাপ্লিকেশন করার জন্য ইচ্ছুক, অন দ্য স্ক্রিন ইউ হ্যাভ আওয়ার অল অফ দ্য ডিটেলস। আপনারা ওখানে হচ্ছে যে ইমেল করতে পারেন, দেন আমরা আপনাদেরকে সব বলে দেব যে ওয়েদার ইউ উইল বি এলিজিবল অর নট। বেলজিয়াম ব্যাচেলরের জন্য টিউশন ফি কত হতে পারে? এটা হচ্ছে যে প্রায় ৬,০০০ ইউরোর মতো হবে বেলজিয়াম যদি ইয়ে করেন। আর বেশি আসলে এখানে বলা সম্ভব না, এটা আমরা আসলে আজকে সুইডেন নিয়ে কথা বলছি। সো আপনি যদি ইন্টারেস্টেড হন, আপনি জিআরকে ফেসবুক পেজে নক করেন, আমাদের ডেডিকেটেড টিম আছে, দে উইল হেল্প ইউ আউট ইন দ্যাট কেস। থ্যাংক ইউ। ডু আই হ্যাভ টু মেনটেন মিনিমাম স্কোর ইন ইচ ব্যান্ড? তুমি কি বলবা এটা? তুমি মনে হয় জানো তো এটা, রাইট? এটা প্রতিটা ব্যান্ডে 5.5 মিনিমাম পেতে হবে, আর ইন্টার 6.5। রাইট। সো আপনি যদি মাস্টার্স করতে আসেন, ইন দ্যাট কেস আপনাকে 6.5 ওভারঅল পেতে হবে, আর ইচ ব্যান্ড ইউ হ্যাভ টু গেট এট লিস্ট 5.5। সো এটা যদি নিচে পেয়ে থাকেন আনফরচুনেটলি কেউ, তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন না। সো ইউ মাস্ট হ্যাভ টু গেট দ্যাট। না, যে কিনা 6.5 উঠাতে পারে তার কোনো ব্যান্ডে 5.5 এর নিচে যায় না। আসে না। আন্ডারস্ট্যান্ড। এটা হয়ে যায়, আপনি 6.5 আর 6 মিনিমাম সবগুলো থাকবেই। সো এটা নিয়ে চিন্তা করবেন না, আপনি ভালো করেন 6.5 টার্গেট। আর এটা নাইলে আসলে 6.5 আসেও না। এক্স্যাক্টলি, আসবেও না। এটা তো একটা ব্যাপার আছে, সমান্তরাল একটা ব্যাপার আছে। আপনি যদি 7.5 এর টার্গেটে পড়েন, 6.5 আপনি পাবেন ইজিলি। টার্গেটটা সেট করে নেন, আপনাকে পেতেই হবে 7.5, আপনি 6.5 পেয়ে যাবেন। বা 7 টার্গেট রাখলে 6.5 পেয়ে যাবেন, তখন 5.5 কোনো ব্যান্ডই আসবে না। সো ডোন্ট ওয়ারি। So how do I get the scholarship? That's a good question. সো স্কলারশিপের জন্য হচ্ছে যে মেইনলি ব্যাপারটা হচ্ছে যে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আর আমার মনে হয় আপনি হয়তো এটাও জানতে চাচ্ছিলেন যে হচ্ছে যে হোয়াট কাইন্ড অফ রিকোয়ারমেন্টস। সো সেটা যেটা হতে পারে যে আপনার আইএলটিএস রেজাল্টটাও যদি একটা ভালো একটা আইএলটিএস রেজাল্ট থাকে, আপনার যদি একাডেমিক রেজাল্টটা ভালো থাকে, ইফ ইউ হ্যাভ ভেরি গুড ওয়ার্কিং এক্সপেরিয়েন্সেস। এখন ওয়ার্ক এক্সপেরিয়েন্স বলতে হোয়াট ডু আই মিন? ওয়ার্ক এক্সপেরিয়েন্স শুড বি ইউর সামথিং রিলেটেড উইথ ইউর স্টাডি। এখন আপনি পড়াশোনা করেছেন, এক সাবজেক্টে কাজ করেছেন আরেকটাই, তাহলে কিন্তু হবে না। আপনি যদি সেমটাই পড়েন এবং সেম যে সাবজেক্ট নিয়ে পড়েছেন সে রিলেটেড কাজ করেন, সেটা তখন আপনাকে এখানে একটা প্লাস পয়েন্ট দেবে। তাছাড়া আপনার যদি পাবলিকেশনস থেকে থাকে বিভিন্ন জার্নালে, তারপর ওয়ার্ক এক্সপিরিয়েন্স তো বললাম, এই সব মিলিয়ে যদি সবকিছু আপনার ভালো থাকে, দেন ইউ ক্যান গেট দ্য স্কলারশিপ। আর সুইডেনের বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন ধরনের স্কলারশিপ দিয়ে থাকে। লিনিয়াস ইউনিভার্সিটি 75% স্কলারশিপ দিয়ে থাকে ম্যাক্সিমাম। বাই দ্য ওয়ে, আমি নিজেও কিন্তু স্কলারশিপ নিয়ে পড়েছি লিনিয়াসে। সো হচ্ছে যে আপনারা বিভিন্ন ইউনিভার্সিটি আছে, কেউ 25 থেকে 100% পর্যন্ত স্কলারশিপ প্রোভাইড করে থাকে। তো আপনি যদি ইন্টারেস্টেড হন, আপনি আমাদের সাথে নক করতে পারেন, আমরা আপনাদেরকে অ্যাসিস্ট করব স্কলারশিপ দিয়ে। ডিয়ার অডিয়েন্স, আমি একটা কোশ্চেন পাবো করেও আশা করছিলাম পাবো, তো এখনো আমরা তো একেবারে শেষের দিকে চলে এসেছি, কোশ্চেনটা পাইনি। তো না পেলেও আমি কোশ্চেনের উত্তরটা দিয়ে যেতে চাই। সেটা হচ্ছে যে সুইডেনে ইউনিভার্সিটিগুলোতে স্কলারশিপ দেয়, এটার বাইরেও কিন্তু সুইডিশ ইনস্টিটিউট একটা স্কলারশিপ আছে, যেটাকে এসআই স্কলারশিপ বলা হয়। আর ওই স্কলারশিপটা খুবই কম্পিটিটিভ, কিন্তু আপনি যদি পান আপনার লাইফ সেট, ইউ ডোন্ট হ্যাভ টু লুক ব্যাক ইন ইউর লাইফ, যেটা আমি বলতে পারি আর কি। যে এই স্কলারশিপটা হচ্ছে যে সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপ, এটা বুঝতেই পারছেন, এটা ইজ ফান্ডেড বাই সুইডিশ গভর্নমেন্ট। On the other hand, the fact is that you don't have to pay any single pence for your tuition fees. আপনার টিউশন ফি যাই হোক না কেন, আপনাকে কোনো টিউশন ফি দিতে হবে না। তো টিউশন ফিজ এখানে দেখা যায় যে 20 থেকে 25 লাখ টাকা কমপক্ষে চলে আসে 2 বছরের একটা মাস্টার্সে। তো আপনাকে সেটা দিতে হবে না। অন টপ আপনি যদি স্কলারশিপ পেয়ে থাকেন, আপনি পার মান্থ বিডিটি প্রায় 1 লাখ টাকা করে পাবেন। সো আপনি সুইডেনে পড়াশোনা করলেন, থাকলেন 24 মাসে এখানে 24 লাখ টাকা, ওখান দিয়ে হচ্ছে যে 20 থেকে 25 লাখ টাকা কমপক্ষে। তো ইটস লাইক অ্যারাউন্ড 50 লাখ টাকা কভার আপ করছে এই স্কলারশিপটা যদি আপনি পান। কিন্তু এই স্কলারশিপটা খুবই কম্পিটিটিভ। তো কেউ যদি অ্যাপ্লাই করতে চান, প্লিজ ফিল ফ্রি টু কন্ট্যাক্ট উইথ আস, দেন আমরা হয়তো ইন ডিটেলসে এটা নিয়ে কথা বলবো। আমাদের স্টুডেন্ট ছিল গত বছরও যে কিনা এসআই স্কলারশিপ নিয়ে হামস্টেড ইউনিভার্সিটিতে বর্তমানে পড়ছে। সো প্লিজ feel free to contact us if you are interested to apply for a scholarship or SI scholarship or anything.
জেআরকে ইন্টারন্যাশনাল এডুকেশন কনসালটেন্স ডিরেক্টলি সুইডেনের 7টি ইউনিভার্সিটির সাথে কাজ করছে ডিরেক্টলি। তাছাড়া আমাদের স্টুডেন্টদের প্রয়োজনে তারা যদি অন্যান্য ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চায়, আমাদের মাধ্যমে আমরা সেটাও তাদেরকে করে দেব। ঠিক আছে, সো ফিল ফ্রি ইফ ইউ হ্যাভ এনি কোয়ারিজ, আপনারা যদি অ্যাপ্লাই করতে চান। আর অ্যাপ্লিকেশন ডেডলাইন কিন্তু জানুয়ারি 15। আরেকটা কথা বলে না রাখলেই না, অনেকেই ভাবেন যে জানুয়ারি 15 তারিখ, আচ্ছা আমি মনে হয় আরো কয়েকদিন পর অ্যাপ্লাই করব। আমি কিন্তু এই ব্যাপারটা পুরোপুরি আপনার মানে সাথে যাব না। আমি বলবো যে কি, প্লিজ অ্যাপ্লাই এএসএপি, অ্যাজ সুন অ্যাজ পসিবল। কারণ দেখেন কালকে কি হবে আমি তো জানি না, আপনি জানেন না। কালকে আপনি অসুস্থ থাকতে পারি, তাহলে আপনি কি করে অ্যাপ্লিকেশন করবেন? কারণ অ্যাপ্লিকেশন যখন আপনি প্রসিডিউর শুরু করবেন, ইভেন আপনি যদি জিআরকে এর মাধ্যমেও করেন, উই হ্যাভ সেভারাল স্টেপস, প্রত্যেকটা স্টেপ 1 বাই 1 যেতে হবে। এখন আপনি যদি আগে থেকে অ্যাপ্লাই না করেন, তাহলে তো আপনার 15 তারিখে এসে যদি আপনি আমাকে বলেন যে আমি আমার ফাইলটা আপনাকে দেবো, আপনি অ্যাপ্লাই করে দেন, সরি, আমি আনফরচুনেটলি আপনার ফাইলটা নিতে পারবো না। কারণ আই ক্যানট ফিনিশ দ্য ওয়ার্ক জাস্ট ইন এ ডে, দেয়ার আর সো মেনি থিংস টু ডু। তো হচ্ছে যে, আর স্কলারশিপের জন্য যদি বলি, দেখুন একটা স্কলারশিপের জন্য ডেফিনেটলি আপনাকে একটা মোটিভেশন লেটার লিখতে হবে। আর একটা মোটিভেশন লেটার যদি আপনি 1 ঘন্টায় লিখেন বা একদিনে লেখেন আর এক সপ্তাহে লিখেন, এটার মধ্যে কিন্তু ডিফারেন্স হবে। সঞ্জিদা, তুমি কি বলো? এক্স্যাক্টলি। তুমি একটা সপ্তাহ ধরে লিখলে এটা অনেক ভালো হবে, তাই না? অবশ্যই। আর আপনার ভিতরে অনেক কিছু থাকতে, একটা মোটিভেশন লেটার অনেক কিছু ডিপেন্ড করে, একটা ভালো একটা মোটিভেশন লেটার। আর স্কলারশিপে যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই একটা ভালো মোটিভেশন লেটার আপনি কেন দিবে আপনাকে, তাই না? কি আছে আপনার ভিতরে যে অন্যান্য স্টুডেন্টের মধ্যে নাই? সো একটা ভালো মানে স্কোর আইএলস এ একটা ভালো মোটিভেশন লেটার, এগুলো খুবই একটা ফ্যাক্ট হয়ে দাঁড়ায়। এখন আপনি যদি মোটিভেশন লেটার নাই লিখতে পারেন তাহলে তো আর হবে না। তো সময় হাতে নিয়ে মেইনলি অ্যাপ্লাই করতে হবে। এখন তো অ্যাপ্লাইয়ের মানে সময় চলছে 15ই অক্টোবর থেকে 15ই জানুয়ারি। সো আমি বলবো যারা এখনো আইএলস দিবেন বলে ভাবছেন, আইএলসটা দিয়েই ফেলুন, নইলে তো এই নেক্সট সেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না, আবার একটা বছর আপনাকে ওয়েট করতে হবে। এটা আরো বেশি মানে কষ্ট, কারণ অ্যাপ্লাই করার পরেও কিন্তু সব প্রসেসিং করতে করতে অলমোস্ট 1 বছরের মতো যায়। আমি অ্যাপ্লাই করেছি গত বছর ডিসেম্বরের দিকে, আমি এসেছি এবছর সেপ্টেম্বরে, তাই না? কতগুলো সময় চলে গেল না? আপনি যদি এই বছর মিস করে ফেলেন, আবার 1-1.5 বছর আপনাকে ওয়েট করতে হবে যদি আপনার ইচ্ছাই থাকে। সো হোয়াই নট টুডে, হোয়াই ফর টুমরো? আর ইভেন আমরা এবছর এটা করার জন্য আমরা যেটা করছি সঞ্জিদা, ইভেন তোমার ক্ষেত্র হয়েছে, তুমি যখন আইএলস এর জন্য ওয়েট করছিলা, তখন অলরেডি ইউ হ্যাভ গিভেন ইউর ফাইল টু আস। তুমি তোমার সমস্ত ডকুমেন্টস আমাদেরকে দিয়েছো, তুমি এনশিওর করেছো যে ইউ আর গোয়িং থ্রু আস। তো তোমার জন্য কিন্তু আমরা প্রসেসটা আগে থেকে শুরু করে দিয়েছি। তো আমি সেই জায়গাটা অ্যাড করতে যাচ্ছি। যদি আপনারা কেউ মনে করেন থেকে আমি ডিসেম্বরে আইএলস দেবো, বাট ইফ ইউ আর কনফিডেন্ট যে ইউ উইল গেট 6.5 অ্যাট লিস্ট, তো সেই ক্ষেত্রে আপনি যদি বলেন, আমরা কিন্তু আগে থেকে আপনার প্রসিডিউরটা শুরু করে দিতে পারি। তাতে আমরা আমাদের সব প্রসেস শেষ করে রাখলাম, আইএলসটা আমাদেরকে পাঠিয়ে দিবেন, তাতে কিন্তু আপনি এগিয়ে থাকলেন। এখন আপনি কি করলেন? আপনি সব কিছু আপনি এখন চুপচাপ ঘুমালেন, আপনি আইএলস পরীক্ষা দিয়ে তারপর আমাদের কাছে আসলেন। তারপর যখন যে প্রসিডিউর গুলো আমরা শেষ করতে পারবো, সেটা কিন্তু এখন আমরা অন টাইমে শেষ করতে পারবো? সেটা কিন্তু করতে পারবো না। আমি অনেক সময় একটু ফান করে বলি আর কি, যে আপনি ঈদের আগের দিন যান যে পাঞ্জাবি সিলাইতে, পরের দিন দেখবেন যে ঈদের আগে ঠিকই পাঞ্জাবি দিচ্ছে আপনাকে, পাঞ্জাবির বুতাম লাগে নাই। এটা কি আপনার দোষ নাকি হচ্ছে যে এই দর্জির দোষ? আমি তো বলবো আই এম সরি, এটা দোষটা আপনার। কারণ হচ্ছে যে আপনি ওদেরকে তো সময় দিতে হবে ভাই, ওরাও তো মানুষ না, দে আর নট রোবট। একটা পাঞ্জাবি নিয়ে বসে নেই, অনেক কাস্টমার আছে, অনেক কাস্টমার আছে না? তো সেম থিং, আপনি যদি আমাদের কাছে আসেন, এখন কথা হচ্ছে যে আমরা অনেক স্টুডেন্ট নিয়ে কাজ করি। তাছাড়া সুইডেন, নট অনলি সুইডেন, আমরা দেখা যাচ্ছে সুইডেন, আমরা অনেকগুলো কান্ট্রি নিয়ে কাজ করি। তাছাড়া হচ্ছে যে অনেকগুলো দেশ থেকে, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, নেপাল, নাইজেরিয়া, অনেকগুলো দেশ থেকে আমরা স্টুডেন্ট রিক্রুটমেন্ট করে থাকি। এখন আপনি আসলেন, আপনি তো শুধু আমার স্টুডেন্ট না, এখন আমাদেরকে অনেককেই কিন্তু টেক কেয়ার করতে হয়। আমাদের একটা মানে আছে যে কিউ সিস্টেম আছে, যে কোনটার পর আমরা কোনটা করব। এখন আপনি যদি হুট করে আসেন, হুট করে আমি চাইলেও আপনার সবকিছু করে দিতে পারবো না, আপনি যেই হন না কেন। আই এম সরি। এক্স্যাক্টলি। এটা যদি আমার কোনো ফ্রেন্ডও রিকোয়েস্ট করে, দে উইল হ্যাভ টু ফলো দ্য কিউ, কারণ একটা সিস্টেম আছে, সিস্টেম মোতাবেক সব কাজ চলে। এখন যে আমার কাছে আগে আসছে, আমি তার কাজটাই আগে সর্ট আউট করবো, যে পরে আসছে তার কাজটা পরে হবে। সো কিছু কারণে তখন কিন্তু আপনার জন্য প্রবলেম হয়ে যায়। সো আপনারা যদি আসলে ডিটারমাইন্ড হয়ে থাকেন, আমি যেটা বলবো, প্লিজ
স্টার্ট দ্য প্রসেস ফ্রম নাও। আপনি যদি শিওর হয়ে থাকেন আপনি অ্যাপ্লাই করবেন, দেন হোয়াই আর ইউ ওয়েটিং ফর? ঠিক আছে, এটা হচ্ছে যে আর জিআরকে এর মাধ্যমে করতে হবে সেটাও না, আপনি যদি মনে করেন অন্য কোথাও করবেন তাও করতে পারেন, তবে দেখে শুনে বুঝে করবেন যে কোন কোম্পানিটা আমার জন্য বেস্ট কাজটা করতে পারবে, তারা আদৌ কি ইলিজিবল কিনা, সেটাই। যে কাজটা করবে তিনি কি আদৌ ইলিজিবল কিনা, নাকি যে কাউকে আপনি আপনার কাজটা দিয়ে দিলেন। এখন এখানে আমি এক কথা অ্যাড করতে চাই যে অনেকেই আমাকে যেমন জিজ্ঞাসা করে যে আচ্ছা জিআরকে তে যে করবো কেমন না কেমন কোম্পানি। আরে ভাই, জিআরকে হচ্ছে কি একটা সুইডিশ কোম্পানি, এবং জিআরকে যে সকল ইউনিভার্সিটির সাথে কাজ করছে আপনি সেই সকল ইউনিভার্সিটি যদি আপনি ব্রাউজ করেন আপনি জিআরকে নাম পাবেন, এরপরে তার কোনো ডাউট থাকার কথা না। আই থিঙ্ক আমার ক্ষেত্রে তাই হয়েছিল। আমি জিআরকের সাথে প্রথম দিন আমি অভিজিতের সাথে কথা বলেছি, সে আমাকে বললো যে আমার সব ডকুমেন্ট পাঠাতে হবে, আমি ডকুমেন্ট গুলো পাঠিয়েছি এবং আমাকে অভিজিৎ বলেছে যে আপনি এটা একটু সার্চ করে দেখেন। আমি সার্চ করে দেখেছি, দেন আমি রিল্যাক্স, ওকে ফাইন। যেহেতু কারণ সুইডিশটা কখনোই কোনো ব্যাপারে মানে এটা বাংলাদেশ না, সুইডেন আর বাংলাদেশ এক না, এটা আপনাকে বুঝতে হবে। আপনি খবর নিয়ে দেখেন সুইডেনে কোনো দুর্নীতি বা প্রতারণা আছে কিনা, কিছুই নাই। সুইডেন আর যদি বাংলাদেশ, একটু একটু তোমাকে এখানে ইন্টারাপ্ট করি, সুইডেন আর বাংলাদেশ যদি একই হয়ে থাকে তাহলে তো সুইডেন আসার দরকার নেই। আপনারা যারা আসতে চাচ্ছেন প্লিজ ডোন্ট কাম দেন, প্লিজ স্টে ইন বাংলাদেশ। আমার কথাটা হচ্ছে যে সুইডেন আর বাংলাদেশকে যদি আমি একই রকমই ভাবি তাহলে আমার তো সুইডেন আসার দরকার নাই। মা বাবা ভাই বোন ফেলে আমার সুইডেন আসার দরকার আছে? শুধু কেন আপনি সুইডেন না, আপনি কোনো দেশে যাওয়ার দরকার না, আপনি বাংলাদেশে থাকেন। আমি সরি আমার কথা শুনে যদি কেউ রাগ করে থাকেন, বাট আপনি যদি মানে ইউরোপের একটা কান্ট্রির সাথে আমাদের দেশকে একসাথে করে ফেলি আমরা, তাহলে তো আসার দরকার নেই। আমরা তো সবাই জানি যে বাংলাদেশের সাথে এটা সিস্টেম, ওদের সিস্টেমই ডিফারেন্ট। সো ট্রু। আপনি হায়ার স্টাডিজ করতে যাবেন কেন? যে কেউ যেই হায়ার স্টাডিজ করতে যাবে কেন যাবেন? সামথিং গেট নিউ অর সামথিং স্পেশাল কিছু পাওয়ার জন্য আপনি যাবেন, তাই না? সো এটা হচ্ছে যেহেতু সুইডিশ কোম্পানি, দুটা জিনিস মাথায় রাখলেই হবে, একটা সুইডিশ কোম্পানি, নাম্বার 2 যে কোনো আপনি যে ভার্সিটিতে তারা কাজ করে ওই ভার্সিটির ওয়েবসাইটে আপনি যাবেন, দেন আপনার মনে আর কোনো ডাউট থাকার কথা না। কারণ ভার্সিটিরা এত বড় বড় ভার্সিটি, তারা নিশ্চয়ই কোনো উল্টাপাল্টা কারোর সাথে কাজ করবে না, তাই না? তাদের ভার্সিটির এটা বড় বড় ভার্সিটি এমনি এমনি কাজ করবে না, এখানে বড় বড় টিচাররা থাকে সকল ভার্সিটি। সো এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। তাছাড়া আমি যদি একটু অ্যাড করি আর কি, নিজের কথা নিজের ঢোল নিজে পিটাইতে একটু খারাপ লাগে, সরি। তো কিন্তু একটু মাঝে মাঝে বলতে হয়, কিছু করার থাকে না। যে ব্যাপারটা হচ্ছে যে এটা আমি নিজে পড়াশোনা করেছি ইউকেতে, সুইডেনে এবং বেলজিয়ামে, এবং খুব ভালো ভালো ইউনিভার্সিটি পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে পড়াশোনা করে এসে অ্যাটলিস্ট দুর্নীতি করব না, এটুকু আমি আপনাদের এজ এ কোম্পানি প্রধান এটুকু আপনাদেরকে আমি বলতে পারি। আর আমি ব্যাপারগুলো যেহেতু আই ওয়াজ ইন্টারন্যাশনাল স্টুডেন্টস, আই মিন ফর লাস্ট 7-8 years, সো আমি ব্যাপারগুলো খুব ভালো করে জানি যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টস এর ফেইনটা কি, ইন্টারন্যাশনাল স্টুডেন্টস কি চাচ্ছে, এন্ড দেয়ারফর আমি অভিজিৎ এখানে এসেছি এই কাজগুলো করতে। আমি এসেছি নট অনলি টু মেক মানি বাট অলসো টু হেল্প ইউ, বাট অলসো টু প্রোভাইড দ্য সার্ভিস, যে ছেলে মেয়েরা যেন উপকৃত হয়, এই কারণেই কিন্তু এই প্রফেশনে আসা। ঠিক আছে, তো আর আমার যারা ইভেন টিম মেম্বার কাজ করে কারো যোগ্যতাই মাস্টার্স এর নিচে নেই। সো অনেকে আছে, আমি নাম বলবো না, অনেক কিছু আছে, অনেক জায়গায় কাজ করে, ইভেন মালিক যারা, তারাও জীবনে কোনোদিন দেশের বাইরে পড়ে নাই। আই এম সরি টু সে দ্যাট। তারপরে হচ্ছে যে দেখা গেল যে ওনাদের নিজেদেরই ঠিক মতো পড়াশোনা নেই, তো ওনারা আসলে কি কাজ করবে, ঠিক না? তো হোপ সঞ্জিতা তুমি আমার কথাটা বুঝবা, কারণ যিনি নিজেই ঠিক মতো পড়েন নাই উনি আরেকজনের মানে যে নিজের বাইরে সম্ভব না, তো অনেক কিছু সম্ভব না। নিজেই তো যদি এত সহজ হইতো নিজেই তো পড়তো না। আই এম সরি আমার কথা শুনে হয়তো অনেকে রাগ করতে পারেন, বাট ব্যাপারটা ট্রু, তাই না? এখন ওনার যদি যথেষ্ট এক্সপিরিয়েন্স থাকে অনেক কিছু, তখন উনি আপনাকে হেল্প করতে পারবে। উনি যথেষ্ট একটা এডুকেশন কনসালটেন্ট, এখানে একটা স্টুডেন্টকে হেল্প করতে হলে উই হ্যাভ টু বি এডুকেটেড এট দ্য ফার্স্ট। অবশ্যই যদি নিজে এডুকেটেড না হয় হাউ উইল আই হেল্প আদার্স? আমি নিজেই তো কিছু জানি না, সেটাই। সো প্লিজ আপনারা যেখানেই কাজ করেন না কেন, যে দেশের জন্য কাজ করেন না কেন, আমাদের মাধ্যমে আসলে তুই এর মোস্ট ওয়েলকাম। যদি আমাদের মাধ্যমে নাও করান, যেখানেই করান, চেক করবেন যে ওই ফার্মের আসলে আপনার কাজটা করার এবিলিটিটা আছে কিনা। শুধু মিষ্টি কথায় গলে যাবেন না, এটা আমার রিকোয়েস্ট থাকবে। শুধু মিষ্টি কথায় যে ভালো একজন উপস্থাপিকা আছে আমি ওনার কথায় গলে গেলাম, আই এম সরি আমার কথাটা কেউ অফেন্ডেড হবেন না, কিন্তু এই কথায় গলে যাবেন না, ঠিক আছে? ইউ হ্যাভ টু চেক যে ওই কোম্পানি আসলে আপনার জন্য কি করতে পারবে, ঠিক আছে?
এটা হচ্ছে ব্যাপার আর কি। সো পিআর এর জন্য আরেকটা আমরা বেশ কিছু কোশ্চেন পেয়েছি। পিআর এর জন্য ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট আছে কি? ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের জন্য জব ফ্যাসিলিটিস কেমন ব্রাদার? এমএসসি কমপ্লিট। ইঞ্জিনিয়ারিং এর জন্য সুইডেন ইজ হেভেন, এর বেশি আমার মনে হয় আর কিছু বলার দরকার নেই। আপনি যদি আর পিআর এর জন্য ইংলিশে কোনো রিকোয়ারমেন্টস নাই, ওটা কোনো স্টিল এরকম কোনো কিছু নাই। আপনি চেক করলে চাইলে চেক করতে পারেন www.migrationmarket.ac, আপনি চেক করে নিতে পারেন চাইলে, আমার কথা যদি কোনো কারণে বিশ্বাস না করেন। বাট ইটস নট রিকোয়ার্ড স্টিল নাও, ঠিক আছে? ভবিষ্যতে কি করে সেটা তো আর জানি না, বাট টিল নাও ইটস নট রিকোয়ার্ড, ঠিক আছে? আর স্কলারশিপের জন্য হচ্ছে যে সিজিপিএ কত ফ্যাক্ট, কোনো ফ্যাক্ট? হ্যাঁ, স্কলারশিপের জন্য ভালো একটা সিজিপিএ তো অবশ্যই লাগবে। আর সিজিপিএ এর বাইরে যদি আপনার হচ্ছে যে আইএলটিএস, পাবলিকেশনস, আপনার যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স, সবকিছুর আসলে একটা সমন্বয়, প্লাস হচ্ছে যে হাউ ইউ আর সেলিং ইউরসেলফ। আই মিন আপনি নিজেকে সেল করতে পারছেন কিনা। অবশ্যই আপনি সেল না করতে পারলে অ্যাটলিস্ট আপনার যদি বাকি কোয়ালিটি থাকে সেটা আমরা সেল করে দেবো। JRK has those things, বাট আপনার যদি কিছু না থাকে আমার পক্ষে আপনাকে সেল করাটা খুব কঠিন হয়ে যাবে। কারণ আমি যত ভালোই বলি না কেন, বলবে ও তো ডকুমেন্টস এরকম ভালো নাই, ঠিক আছে? আমি যত আপনার পক্ষে ভালো বলি ব্যাপারটা যাবে না তো। একটা স্টুডেন্ট যদি 2 সিজিপিএ নিয়ে আসে, জাস্ট এন এক্সাম্পল, তখন ওর পক্ষে আমি যতই ছাপাই গাই না কেন ও ভালো স্টুডেন্ট, এটা আধার ভাই কানাও বুঝবে যে হি ইজ নট রিয়েলি গুড ওয়ান, রাইট সঞ্জিতা? কিন্তু স্টুডেন্ট যখন হচ্ছে যে 3+, 3.5+ একটা পয়েন্ট নিয়ে আসবে, তখন একটা কথা বললে তখন ব্যাপারটা যায় যে না, এটা যায় ব্যাপারটা। তো আপনার যদি সবকিছু থাকে বাকিটা তো আমরা এক্স্যাক্টলি। সো এটা এমডি হাসান লিখেছে, থ্যাঙ্কস অভিজিৎ এন্ড সঞ্জিতা লাইভ সেশন। থ্যাঙ্কস বন্ধু। আই মিন হচ্ছে যে আইএলস কি লিখেছে, আইএলস 6 এ কি উমিয়া ইউনিভার্সিটিতে পলিটিক্যাল সায়েন্সে মাস্টার্স করা পসিবল? আমি বলছি উমিয়া না, কোন সুইডেনের কোন ইউনিভার্সিটিতে আপনি আইএলস 6 দিয়ে মাস্টার্স করতে পারবেন না। কোন ইউনিভার্সিটিতে, আমি রিপিট করছি, ঠিক আছে? কোন ইউনিভার্সিটিতে ইউ মাস্ট হ্যাভ টু হ্যাভ আইএলস 6.5, দেন আপনি বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন। এবং ডিপেন্ড করবে যে ওরা আপনাকে নেবে কিনা, আপনার ওইটা মানে শুধু আইএলস হলে তো হবে না, আপনার বাকি ব্যাপারগুলো সব ঠিক আছে কিনা, আপনি রুলস রেগুলেশন মেনটেন করে অ্যাপ্লিকেশন করছেন কিনা। তো কারণ ছোট্ট একটা ভুলও কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে, ঠিক আছে? সো সঞ্জিদা যে ব্যাপারটা আগে বলছিল যে হ্যাঁ, চাইলে অনেকেই নিজের অ্যাপ্লিকেশন নিজে করতে পারে, কিন্তু স্টিল আপনার ছোট একটা ভুলে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। বিকজ আপনি যেহেতু নিজে এক্সপার্ট না, আপনি কি করবেন, আমি তো জানি আমাদের দেশের ছেলে মেয়েরা কি করে, 10টা গ্রুপে যায়, 10টা গ্রুপে 10 রকম কোশ্চেন করে, কোশ্চেন করার পরে 10 জন এসে ওখানে উত্তর দিচ্ছে, এবং যে লোকগুলো ওখানে গ্রুপে উত্তর দিচ্ছে মোস্ট অফ দেম, আই এম সরি, সবাই কিন্তু ওখানে এক্সপার্ট না। ওখানে আপনি তাদের প্রোফাইল ঘাটলে আপনি বুঝবেন ওনারা কি কাজ করে। একটা ক্লু দিয়ে রাখলাম আর কি আপনাদেরকে। হ্যাঁ, তো ওনারা তো আসলে এক্সপার্ট না, উনি ওনার মনের মতো করে কথা বলতেছে। এখন আপনি 10 জনের কথা শুনে আপনি কিন্তু কনফিউজড হয়ে যাচ্ছেন, আপনি দিন শেষে যে কি করতেছেন আপনি নিজেও জানেন না। আর হোয়ারাজ আপনি যখন একটা প্রফেশনাল ফার্মের মাধ্যমে আপনার কাজটা করাবেন, তখন ফার্ম কিন্তু জানে উই আর নট আস্কিং দ্য কোশ্চেনস ইন গ্রুপ, ইফ উই নিড টু নো এনিথিং আমরা ডিরেক্টলি ইউনিভার্সিটিকে কল করছি, আমরা মাইগ্রেশনে কল করছি, আমরা তো গ্রুপকে কল করে জিজ্ঞাসা করছি না যে এটা আমি এটা করতে পারবো কিনা 10 জনের আলোচনা সাপেক্ষে। কিন্তু যখন আপনারা করছেন, আপনারা 10 জনের আলোচনা করছে, তারপর যে কি যে সত্য কি যে মিথ্যা আপনি বুঝতেছেন না, ইউ আর অনেকদিন আন্দাজের উপর কথা বলে, শোনা কথা ভাই শুনে এক্স্যাক্টলি আসলে যে এর ভ্যালিডিটি আছে কিনা, কথার কোনো প্রমাণ আছে কিনা সেটা কিন্তু আপনি পাবেন না। আর ব্যাপারটা হচ্ছে যে গ্রুপে ওনারা একটা কমেন্টস করতে পারবে, কিন্তু দিন শেষে আপনার কাজটা তো করে দেবে না। হোয়ারাজ আমরা যখন কারো কাজ করছি আমরা কিন্তু ফ্রম বিগিনিং টু টিল এন্ড, ঠিক আছে? ইভেন আমরা ছেলে মেয়েদেরকে সম্ভব হলে রিসিপশনও করছি। আমি সঞ্জিদাকে গিয়ে রিসিভ করে এনেছি, তার বাসায় পৌঁছে দিয়েছি। এখন কথা হচ্ছে যে যখন স্টিল আপনি সত্যি আলাদা, কথা হচ্ছে যে যাই হোক অ্যাটলিস্ট রিসিভ তো করি আমরা, যে অ্যাটলিস্ট আমরা আমাদের তোমার অ্যাকোমোডেশনের ক্ষেত্রে যে তুমি যে কথাগুলো বলেছো, তোমার সেটার ব্যাপারেও তোমার বাড়িওয়ালির সাথে আমি কথা বলেছি, ব্যাপারে যে ব্যাপারগুলো, তখন হচ্ছে যে কি আমাদের যখন একটা স্টুডেন্ট আমরা চেষ্টা করি তাকে তার বেস্ট সার্ভিসটা দেওয়ার জন্য। অন্যান্য ক্ষেত্রে কি হয়, অন্যান্য অর্গানাইজেশন বা যারা কনসালটেন্সি করে, আপনি পেয়ে গেছেন ভিসা শেষ, টাকা দিয়ে দিচ্ছেন, ওকে ফাইন, টাটা গুড বাই। বাট আমি জিআরকে সাথে কাজ করি, স্টিল আমি অভিজিতের ওয়েল সে আমার ফ্রেন্ড, বাট অন্যান্য আমি ছাড়া অন্যান্য যেসব
স্টুডেন্টরা তার আসে তাদেরকেও সে একইভাবে ট্রিট করে, তাদেরকে সে রিসিভ করে, ইভেন তার বাসায় আমরা খাওয়া দাওয়া করি, মানে কি বলবো আর সেটা আমার আমার মানে সার্ভিসের বাইরে, কৃতজ্ঞতা সেটা জানানোর আমার সার্ভিসের বাইরে, সেটা কোনো ইয়ে না, কিন্তু এইটুকু বলতে পারি যে হচ্ছে যে কোনো টাকা নিচ্ছে না বা তার ফি নিচ্ছে না, তারপরেও সে তার ভালোবাসা থেকে করছে কথা, এটা কিন্তু একটা বিশাল ফ্যাক্ট। আপনি বিদেশে এসে কারো এরকম একটা হেল্প পাওয়া একটা বিশাল। আর আমাদের যে স্টুডেন্ট গুলো সেটা তারা নট অনলি লাইক হচ্ছে যে তারা ইউনিভার্সিটিতে পড়তে আসতে পারলো, দেয়ার অ্যাকচুয়ালি তারা আমাদের মাধ্যমে কাজ করার মাধ্যমে দেয়ার গেটিং এ লোকাল গার্ডিয়ান ইন সুইডেন। জেআরকে তাদের হচ্ছে যে লোকাল গার্ডিয়ান সুইডেনের জন্য, তাদের সুইডেনের যে কোনো ধরনের প্রবলেম হোক না কেন জেআরকে চেষ্টা করে তাদের। আমার এখানে যত স্টুডেন্ট আছে যে বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ছে, স্টকহোমে পড়ছে, হামস্টার্ডে পড়ছে, লিনিয়াসে, কোবদেতে, বিভিন্ন ইউনিভার্সিটিতে সবাই এখনো আমাকে ফোন করে যে কোনো প্রবলেম তাদের কি আমরা জেআরকে তো আছে, যে কোনো প্রবলেম আমরা সর্টেড আউট করছি। কিন্তু এখন কথা হচ্ছে যে যখন ওই রিলেশনশিপটা বিল্ড আপ হয় তখনই তো আমরা এই কাজটা করব। যখন কেউ আমাদের ক্লায়েন্ট না তখন আসলে চাইলেও আমি মানে সব সার্ভিস দিতে পারি না, আনফরচুনেটলি ইট ইজ ট্রু। ঠিক আছে, কিছু ব্যাপার তো থাকে না, কাজ করতে করতে একটা স্টুডেন্টের কাজ করতে করতে তাদের বন্ডিংটা, জেআরকে এর বন্ডিংটা একটু অন্যরকম হয়ে যায়, ইভেন দেখা যায় ফ্যামিলি হয়ে যায়। আমি গিয়েছি ফার্স্টে ক্লায়েন্ট হয়ে, বাট এখন হি ইজ মাই ফ্রেন্ড, ইভেন হি ইজ মাই ফ্যামিলি ফ্রেন্ড। আমার বাবা মা প্রতিদিনই খবর নেয় যে অভিজিৎ কেমন আছে, ওর বাচ্চারা ভালো আছে কিনা, ওর ওয়াইফ ভালো আছে কিনা, মানে হয়ে যায় সত্যি কথা। ইভেন অভিজিৎ সব সময় আমাকে জিজ্ঞাসা করে আমার ফ্যামিলি বাংলাদেশে যারা আছে তারা ভালো আছে কিনা। মানে এটা আছে না, এটা শুধু তো আপনার ওই দিলেন কাজ হয়ে গেল সেরকম কিন্তু না, জেআরকে অতটা মানে কড়াকড়ি না, ওরা অনেক মানে ফ্লেক্সিবল। সত্যি কথা, স্টুডেন্টের ব্যাপারে তার মেন্টালিটি বুঝে তারা কাজ করে। তো এটা আসলে যে ফেস না করেছে সে বুঝবে না, সত্যি কথা। এটা 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 বিশাল পাওয়া, কারণ অন্যান্য অর্গানাইজেশন আপনাকে একটা অফার লেটার বা ভিসা ধরাই দিবে, বা শেষ। আপনি এরপরে কিভাবে আসলেন, কি করবেন, স্বাভাবিক। আপনি যতই স্মার্ট হন, যতই বড় লোক হন, একটা নতুন দেশে যখন আপনি আসবেন তখন কিন্তু আপনি বোকা হয়ে যাবেন। এটা ভেরি ন্যাচারাল, এটা একদমই মানে ভেরি ন্যাচারাল ব্যাপার। তো সেক্ষেত্রে একটা সাপোর্ট পাওয়া পাশে, একটা লোকাল গার্ডিয়ান পাওয়া, এটা মানে ব্লেসিংস ছাড়া আর কিছুই না আমি বলবো। থ্যাংক ইউ। আমাদের হচ্ছে যে আরো একটা কোশ্চেন, ডিয়ার অডিয়েন্স, আমরা একেবারে আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আসলে অনেক সময় রয়েছি, অনেক কোশ্চেন পেয়েছি, চেষ্টা করেছি আপনাদের সবগুলো কোশ্চেনের উত্তর দেওয়ার জন্য। একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, তারপরে যদি শেষ মুহূর্তে কারো কোশ্চেন থাকে জাস্ট করে ফেলুন, আদারওয়াইজ আমরা কিন্তু খুব সুন আমরা হচ্ছে যে আমাদের সেশনটা আজকের জন্য ক্লোজ করে দেব। তো আরেকজন লিখেছেন, স্যার ব্যাচেলরের জন্য সিজিপি কেমন হলে স্কলারশিপ পাওয়া যায়? অ্যাটলিস্ট 4+ তো লাগবে। আর বাংলাদেশের যে অবস্থা এখন, 4-এর নিচে যদি পায়, কেউ যদি দাবি করে যে ভালো স্টুডেন্ট, আমি ব্যাপারটা খুব একটা নেব না। আমি সরি, আমার কথা কেউ যদি অফেন্ডেড হয়ে থাকে, ঠিক আছে? কারণ এখানে ভালো স্টুডেন্ট মানে মোটামুটি সবাই এখন A+ পাই বাংলাদেশের পার্সপেক্টিভ, অ্যাটলিস্ট ইন 2020, রাইট? হ্যাঁ নাকি সঞ্জিদা? তো আর অ্যাটলিস্ট আমি 5ও বলছি না ভাই, অ্যাটলিস্ট 4 তো থাকতে হবে, প্লাস আইএলটিএস থাকতে হবে। স্টিল আমি 5ও বলিনি, আমি বাইরের ভার্সিটিতে আসবেন, একটা তো ভালো যোগ্যতা লাগবে, তাই না? আর আপনাদের অন্যান্য ভার্সিটির স্টুডেন্টরাও কিন্তু ফাইট করবে, শুধু আপনি তো একা না, না এটা মাথায় রাখতে হবে অবশ্যই। এটা হচ্ছে ব্যাপার। সো আমার মনে হয় কি আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সঞ্জিদা, তোমার কাছে আসবো একেবারে লাস্ট কোশ্চেন, হচ্ছে যে মানে তুমি জেআরকে থেকে এক কথা যদি বলো, জেআরকে থেকে কি ধরনের হেল্প পেয়েছো, এবং তোমার অডিয়েন্সদের জন্য যদি তোমার ফাইনাল কোনো কমেন্টস থেকে থাকে প্লিজ সে। ঠিক আছে, সংক্ষেপে। থেকে আমি কি পেয়েছি না স্টিল পাচ্ছি, স্টিল বাদে দিলা, ধরো না কি পেয়েছো আর কি ওভারঅল। আমি লাইভ সেশন শুরু হওয়ার প্রথমেই বলেছিলাম যে আমি যেদিন ফার্স্ট কথা বলি জেআরকের সাথে, সেদিন আমি অভিজিতের সাথে কথা বলি, আমি কেন জানি আমি আমার একটা বিশ্বাস জমে গেছে। সত্যি কথা, এটা একদমই সত্যি কথা, অভিজিৎ নিজেও জানে। এবং আমাকে তখনই অভিজিৎ বলেছে, তোমার যদি আপনার যদি কোনো ডাউট থাকে তাহলে আপনি দেখতে পারেন। আমি যখন দেখলাম যে না, লিনিয়াস ভার্সিটিতে জেআরকের নামটা আছে, এত সোজা না একটা ভার্সিটিতে একটা অর্গানাইজেশনের নাম থাকা। ইভেন এম্বাসিতে আমি যখন আমাকে জিজ্ঞাসা করেছিল আমাকে ভিসা অ্যাপ্লিকেশনের সময় যে আমি কি একা করেছি নাকি কোনো কনসালটেন্সি ফার্মে করেছি, তখন আমি বুক ফুলি আমি কনসালটেন্সি ফার্মের কথা উল্লেখ করেছি। জেনারেলি বাংলাদেশের কনসালটেন্সির মাধ্যমে করলে
স্টুডেন্টরা হাইড করে, তখন বলে যে না আমি একা করেছি। কিন্তু আমি যখন আমাকে যখন জিজ্ঞাসা করেছে তখন আমি একদম স্ট্রেট বলেছি যে না আমি একা করিনি, আমি আমাকে অ্যাসিস্ট করেছে JRK ইন্টারন্যাশনাল, যেটা কিনা সুইডিশ কোম্পানি এবং authorized by Linnaeus Varsity. So JRK not only authorized by Linnaeus Varsity but also আপনার Halmstad আরো অনেক ইউনিভার্সিটির মাধ্যমে। সো আর এখন তো আর একটু ইন্টারাপ্ট করি, আর এখন তো ব্যাপারটা শুধু সুইডেনে নেই, সুইডেনের বাইরেও আমরা এখন ফিনল্যান্ড, ডেনমার্ক, জার্মানি, UK, কানাডা অনেকগুলো দেশ নিয়ে কাজ করছি। যারা হয়তো আমাদের ওয়েবসাইট ভিজিট করলে বা ফেসবুক পেজ ফলো করলে আপনার ব্যাপারটা জানতে পারবেন। সরি, তোমার কাছে ফিরে আসছি, প্লিজ গো হেড। যেখানে আপনার এমবাসি এটা মেনে নিয়েছে, তো আপনি তো বুঝতেই পারছেন যেখানে কোনো নিশ্চয়ই 2 নাম্বারই বা বাংলাদেশি ওই যে বাটপাড়ি এজেন্সির মতন না, যেখানে আমি এমবাসিতে খুলে বলতে পারছি ব্যাপারটা। থিঙ্ক অ্যাবাউট ইট, তাই না? তো আমি JRK মানে দিয়ে আমি সত্যি কথা রিল্যাক্স ছিলাম। আমি জানি যে ওকে ফাইন, আমি যেহেতু দিয়েছি তারা কাজ করবে, এবং সত্যি কথা বারবার মানে ডিস্টার্ব করা, ভাই কাজ হয়েছে কিনা এটাও করা লাগে না। JRK কিন্তু যদি আপনি আপনার ডকুমেন্ট গুলো দিয়ে দেন আর তাদের পেমেন্ট আপনি ঠিকঠাক মতন দিয়ে দেন, তাহলে তাদের কাছে স্বাভাবিক না আপনি পেমেন্ট করবেন না, তার বুকিং মানি দিবেন না, কিসের বেসিসে আপনার কাজ করবে? ইটস ভেরি ন্যাচারাল, এটা আপনাকে মানতে হবে। আপনি যদি একটা শাড়িও কিনতে চান, আপনি যদি বললেন যে ঠিক আছে আমি 5 মাস পরে আপনার শাড়িটা ফাইনালি নিব, তো শাড়িটা আপনি কেনার আগে আপনি একটা বুকিং মানি দিবেন না, ঠিক আছে ভাই এই আপনি 1000 টাকা রাখেন, শাড়িটা আমার জন্য রাখেন, নেক্সট এসে আমি নিয়ে যাব। ইটস ভেরি ন্যাচারাল। ঠিক সেরকমই আপনি যদি আপনাকে যদি অ্যাসিস্টই করে JRK, আপনি অবশ্যই একটা বুকিং মানি দিবেন, এবং বাকিটা আপনাকে আর ভাবতে হবে না। আপনার প্রপার ওয়েতে কিভাবে কি গাইডলাইন কি করতে হবে, এভরিথিং। আমি বললাম না, আমি যখন একা একা করেছি অ্যাপ্লাই, আমার অনেক ল্যাকিংস ছিল, এই ল্যাকিংস গুলো কিন্তু আমি জানতাম না। JRK আমাকে পরে আমার কিভাবে ট্রান্সক্রিপ্টটাকে আমি কিভাবে আপডেটেড করব, কিভাবে এই জিনিসটা সুইডেনে পাঠাতে হবে, কোন ওয়েতে পাঠাতে হবে, কিভাবে করতে হবে, এভরিথিং কিন্তু আমাকে JRK গাইড করেছে। সো আপনি যদি আপনি মানে আমি বলছি যেই আসতে চায় হায়ার স্টাডি করতে সুইডেন বা অনেকগুলো কান্ট্রিতে তারা কাজ করছে, আপনি আপনার পছন্দ মতো যে কান্ট্রিতে আপনি যেতে চান, আপনি শুধু কাইন্ডলি তাদেরকে আপনি দিয়ে দিবেন, এবং আশা করি আপনাকে তারা আশাহত করবে না, কারণ তারা আশাহত করার মতন কোম্পানি না। সত্যি কথা যেটা, আমি অ্যাটলিস্ট আশাহত হইনি, আমার পরিচিত যারা তারাও আশাহত হয়নি, তারাও আমার মতনই দিয়ে জাস্ট রিল্যাক্সড। আর বারবার ভাই কাজ হয়েছে, ভাই কাজ হয়েছে, নো, আপনার এটাও করতে হবে না। তাদের মাথায় আছে বাবা, আপনি যখন আপনি তাকে একটা বুকিং মানি দিয়ে আপনি একটা এন্ট্রি করলেন, তার মানে কি এটা তাদের বিজনেস, তাদের কাজ তারা করবে, তা আপনাকে বারবার পুশ করতে হবে না, ভাই করেন করেন থাকা থাকি আপনার করতে হবে না, তারা নিজেরাই আপনার সাথে কন্ট্যাক্ট করে নেবে যে এই স্টেপ আমাদের শেষ, পরবর্তী স্টেপে যাব, কি করতে হবে। তখন আপনার কিছু করার থাকলে তখন আপনাকে তারাই গাইড দিবে যে হ্যাঁ এখন তুমি এটা করো, দেন এই ডকুমেন্টটা পাঠাও। সো আপনি এটা নিয়ে একদম চিন্তা করবেন না, আপনি রিল্যাক্সলি আপনি আপনার কাজ চালিয়ে দিতে পারেন। আর যাদের এখনো IELTS নাই, প্লিজ আপনারা IELTS এ বসে যান। আমি কিন্তু গত বছর অনলি 1 মাস প্রিপারেশনে IELTS এ বসছি, কিন্তু বসার মতন বসছি, এটা ঠিক। একদম ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবার সব বন্ধ ছিল আমার, সত্যি কথা যেটা। আমি জাস্ট করেছি, আমার ইভেন আমার সিমটা পর্যন্ত বন্ধ ছিল, আমাকে কেউ খুঁজে পেত না, আমার সিমেও ফোন করে আমার ফ্রেন্ড ফ্যামিলি কেউ খুঁজে পেত না। একদম সত্যি কথা বলেছি, কারণ আমি জানি যে আমার হাতে সময় কম ছিল। আমি যেহেতু JRK কে আমার সব প্রসেসিং তারা করে রেখেছে, আমি জাস্ট ডিসেম্বরের ঠিক 15 তারিখে বা 14 তারিখে আমার পরীক্ষাটা ছিল, 15 দিন পরে আমি রেজাল্টটা পেয়েছি। JRK আগে সব গুছিয়ে রেখেছে, জাস্ট আমার নাম স্কোরটা পেয়ে তারা অ্যাপ্লাই করে দিয়েছে। সো আপনি যদি এখন IELTS নাও দিয়ে থাকেন, আপনি আপনার কাজ করেন আর JRK কে আপনার ডকুমেন্ট গুলো আপনি পাঠিয়ে দেন, ওটা নিয়ে আর আপনার ভাবতে হবে না কি করতে হবে, বাকিটা ওটা JRK বুঝে নেবে। সো আপনারা মানে চাইলে এখনই কন্ট্যাক্ট করে আপনাদের কাজটা গুছিয়ে রাখতে পারেন, কারণ এখন যদি না করেন আবার 1-1.5 বছরে আপনি পিছিয়ে যাবেন কিন্তু। প্রায় 2 বছর, কারণ এখন থেকে করলেও প্রায় নেক্সট সেপ্টেম্বর আসতে পারবেন। এটা যদি মিস হয়ে যায়, কারণ সুইডেনে মেইনলি একটাই সেশন, কারণ জানুয়ারি ইনটেকটা ওভাবে কাজ হয় না, প্রোগ্রাম থাকে না, তো জানুয়ারিতে সেপ্টেম্বর 2022, তো 22 লং ওয়ে টু গো অ্যাকচুয়ালি। এর মধ্যে আপনার অনেক ফ্রেন্ডরা দেখা যাবে যে অন্য জায়গা থেকে ঠিকই আপনার আগে মাস্টার্স করে ভালো একটা জবে ঢুকে গেছে, সো আপনি পিছিয়ে পড়লেন না। এই জন্য আপনাকে বারবার ওই ইনফরমেশন, এত বিভিন্ন জায়গাতে ইনফরমেশন কালেক্ট না করে একটা জায়গায় যেহেতু এসেছেন, কাজ করেন, দেখেন, এবং সবকিছুতে একটা ট্রাস্ট থাকতে হবে। এত স্কেপটিক্যাল হলে হয় না, এত সন্দেহপ্রবণ হলে হয় না।
ঠান্ডা মাথায় কাজ করেন। আর হ্যাঁ, যাদের আছে না, অনেকে আছে যে বাবা চায় না, মা চায় না দিতে, আগে বাবা মার সাথে কথা বলে নিজের মাইন্ড সেট করেন, নাম্বার ওয়ান। নাম্বার টু, বাবা মার সাথে বসে ফ্যামিলির সাথে ডিসিশন নেন যে আপনি আসলে তারা আপনাকে সাপোর্ট করবে কিনা। শুধু শুধু যার সাথে কোম্পানিকে ডিস্টার্ব করা তো কোনো মানে হয় না। আগে নিজে সেট হন, নিজের মাইন্ডকে সেট করেন, দেন ফ্যামিলির সাথে বোঝাপড়া করেন, দেন আপনি প্রসেস করেন না। আপনার তোর জন্য তো আছি, আপনার কাজ প্রসেস করার জন্য তো জেআরকে আছি। সো আপনার ওটা নিয়ে আর ভাবতে হবে না। আগে নিজের মাইন্ড সেট করেন, কারণ নিজে যদি মাইন্ড একবার সেট করেন, দেখবেন যে আপনাকে নিজেকে আর আপনি পিছিয়ে ফিরে তাকাতে হবে না। তখন আপনার আইএলটিএস তাড়াতাড়ি হয়ে যাবে, তখন সবকিছু। আর আপনার যেটা মেইন প্রসেসিং করা, ওটা তো করছি জেআরকে। সো আপনার তো আর অত বার্ডেন নেওয়ার কোনো প্রয়োজন নেই। যেটা নিজে নিজে করলে অনেক বার্ডেন থাকে, এটা আপনি তো একজনকে দিয়ে করাচ্ছেন, সো আপনার আর বার্ডেন নিতে হবে না। এই হচ্ছে কি অবস্থা। তো আপনারা ইজিলি করে ফেলতে পারেন। আর শেষে বলবো যে আমি অনেক কৃতজ্ঞ জেআরকের কাছে এবং অভিজিতের কাছে। আমার কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই, সত্যি কথা। এবং ফাইনালি আমার যে ড্রিমটা ছিল হায়ার স্টাডিজ করার, সেটা এই জেআরকে এবং অভিজিতের জন্যই পসিবল হয়েছে। এবং আমি সত্যি মন থেকে বলছি, আমি সত্যি অনেক গ্রেটফুল, এবং তাদের জন্য অনেক অনেক শুভকামনা ও দোয়া রইল। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং অভিজিৎ এবং জিআরকের জন্য দোয়া করবেন। আর আপনারা যারা এখনো কাজ করেননি, জিআরকের সাথে কাজ করে দেখুন, আপনারা গেইনার হবেন আশা করি। ভালো থাকবেন সবাই। অনেক অনেক ধন্যবাদ আপনারা ধৈর্য নিয়ে যারা দেখেছেন, অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। ভালো থাকবেন, শুভকামনা সবার জন্য। থ্যাংক ইউ সঞ্জিদা, তোমার মূল্যবান কমেন্টস এর জন্য। থ্যাংক ইউ সো মাচ। আর সবচেয়ে বেশি ধন্যবাদ হচ্ছে যে তুমি আজকে কষ্ট করে আমাদেরকে এতগুলো সময় দিয়েছো। আমি জানি তুমি এখানে, আমরা সবাই ব্যস্ত থাকি, তারপর আর স্পেশালি আজকে একটা ছুটির দিন, তারপরও তুমি আমার রিকোয়েস্টে তোমার মূল্যবান সময়টা দিয়েছো। এটার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে। তোমার জন্য অনেক শুভকামনা রইল। আর অডিয়েন্সের জন্য বলবো ফাইনালি, তো জাস্ট বলে রাখি, আমার মনে হয় একটা দুটো কোশ্চেন এসেছে শেষে। অনার্স রেজাল্ট আমি এটা বুঝি নাই আপনি কি বলতে যাচ্ছেন। আপনারা যদি কোনো কোশ্চেন থাকে আপনারা জেআরকে ফেসবুক পেজে করতে পারবেন। আমাদের টিম আপনাদেরকে অ্যাসিস্ট করবে। ভিসা অ্যাপ্লিকেশনের জন্য এনআইডি কি ইংলিশে ট্রান্সলেট করতে হয়? এনআইডি তো মনে হয় ইংলিশেই থাকে, ইজন্ট ইট? এনআইডি তো আপনার লাগার কথা না। এনআইডি আমরা অনেক সময় ইউজ করি। ইফ সামওয়ান ডাজন্ট হ্যাভ পাসপোর্ট, ইন দ্যাট কেস আমরা কখনো আসলে ট্রান্সলেট করিনি, কারণ এটা ইংলিশেই থাকে সো ফার আই নো। আর তানজিলা আক্তার লিখেছেন যে আই অলওয়েজ প্রেফার ইউ লাইভ সেশন এন্ড আই এম লার্নিং মেনি থিংস বাই দিস সেশন। ইটস আওয়ার প্লেজার। তানজিলা, আপনি আমাদের সেশন দেখছেন, আপনার ভালো লাগছে, অনেক কিছু শিখছেন, শুনে আমাদের কাছে ভালো লাগছে। মানে একটা ভালো লাগার কাজ করে যে আমাদের মাধ্যমে আমরা এই কারণেই আসি যে দেশের কেউ উপকৃত হলো। আমি আসলে এই সেশন গুলো ইভেন আগে ইংলিশেই করতাম, কিন্তু বাংলায় করার পিছনে কারণটাই হচ্ছে যে বাংলাদেশের ছেলে মেয়েরা যেন বেশি উপকৃত হয়। এই জন্য মেনলি অনেক সময় ইউনিভার্সিটি আসলে তো আসলে বাংলায় করার সুযোগ থাকে না, কিন্তু যখন দেশের কেউ থাকে তখন হয়তো বাংলায় সেশন গুলো করি। আর ডিয়ার অডিয়েন্স যারা দেখছেন, আপনার যদি ভালো লেগে থাকে, যদি মনে করেন যে আজকে সেশনের মাধ্যমে আপনি এতটুকু উপকৃত হয়েছেন, দেন আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের জন্য, দেন প্লিজ শেয়ার দিস ভিডিওস অন ইউর প্রোফাইল। সো দ্যাট হচ্ছে যে শুধু আপনি উপকৃত হয়ে থাকলেন না, আপনার বন্ধু বান্ধব, আপনার আত্মীয় স্বজন যারা আছে তাতেও কিন্তু আপনি উপকৃত করতে পারলেন। উপকারটা শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না প্লিজ। আমি এটুকু রিকোয়েস্ট করব, প্লিজ উপকারটা নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন। আপনি যদি মনে করেন যে আজকের এই সেশনের মাধ্যমে আপনার এতটুকু উপকার হয়েছে, প্লিজ শেয়ার দিস থিংস উইথ ইউর ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিজ। তাতে হচ্ছে যে অন্য 10 জনও এখানে উপকৃত হতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। আর ফাইনালি যেটা বলবো, থ্যাংকস এভরিওয়ান আমাদেরকে আজকে শোনার জন্য, আমাদের লাইভ সেশনটা দেখার জন্য। যারা স্পেশালি সুইডেন নিয়ে আমরা কথা বলছিলাম, লিনিয়াস ইউনিভার্সিটি তে আমাদের পড়তে এসেছে সঞ্জিদা। ও হচ্ছে ডিইউ থেকে আগে পড়াশোনা করেছে, বর্তমানে লিনিয়াস ইউনিভার্সিটিতে মাস্টার্স পড়ছে। সো আপনারা হচ্ছে যে যারা যারা নেক্সট সেশনে সুইডেনে অ্যাপ্লিকেশন করতে চান, আপনাদের সময় হচ্ছে যে 15th of January to apply for the application. But as I said it earlier that আপনারা যদি অ্যাপ্লিকেশন করতে চান, this is really high time, because আপনি ভাবছেন যে আপনার হাতে সময় আছে টু 7th of November, আপনার হাতে কিন্তু অলমোস্ট 2 মাস সময় আছে, কিন্তু 2 মাস কিভাবে চলে যাবে আপনি টেরও পাবেন না। আর অন দ্য আদার হ্যান্ড আমরা কিন্তু বর্তমানে একটা ক্রাইসিস মুহূর্তের মধ্য দিয়ে যাচ্ছি আমরা সবাই। আমরা কেউ
যে কালকে কি হবে, পরশু কি হবে, প্যান্ডেমিক সিচুয়েশন কোন দিকে যাবে, কালকে আমার এলাকায় লকডাউন পড়বে কিনা আমি কি জানি। সো আপনি যদি অ্যাপ্লাই করতে চান, আমার সাজেশন যদি আপনি শুনেন সেটা হচ্ছে যে প্লিজ অ্যাপ্লাই এএসএপি, আই মিন অ্যাজ সুন অ্যাজ পসিবল, সো দ্যাট হচ্ছে আপনি আপনার কাজগুলো করে তারপর ঘুমান না। কাজগুলো করে আল্লাহ না করুক আপনি কালকে অসুস্থ হলেন, তা তো সমস্যা না, আপনার কাজ তো আপনি আগেই রাখলেন, তারপরে জ্বর হলো আপনি ভালো হয়ে গেলেন, দ্যাটস ফাইন। কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করবেন, আপনার কালকে জ্বর আসলো, আপনি যে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে গেলেন, আপনার কিন্তু অ্যাপ্লিকেশন করাটা হলো না, আপনি ঠিকই শেষ পর্যন্ত ভালো হইলেন, কিন্তু ঘুম থেকে উঠে দেখলেন যে সুইডেন যাওয়া আর হইলো না আপনার 2021-এ, তখন আপনার 2022-এর জন্য অপেক্ষা করতে হবে, রাইট? সো প্লিজ আপনি যদি সিরিয়াস হন, প্লিজ অ্যাপ্লাই অ্যাজ সুন অ্যাজ পসিবল। এটা যে আমাদের মাধ্যমেই করতে হবে সেটা না, হ্যাঁ আপনি আমাদের মাধ্যমে করলে ইউ আর মোস্ট ওয়েলকাম, আর আপনি যদি নিজেও করেন প্লিজ টেক দিস অ্যাডভাইস সিরিয়াসলি, ঠিক আছে? তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের এখানে বিদায় নিচ্ছি। আর বিদায় নেওয়ার আগে বলে রাখছি, অন দ্য স্ক্রিন ইউ হ্যাভ আওয়ার ফোন নাম্বার, আমাদের ইমেল অ্যাড্রেস আছে, ফোন নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ আছে, ওয়েবসাইট আছে। সো ইফ ইউ হ্যাভ এনি কোয়ারিজ টু অ্যাবাউট স্টাডি ইন সুইডেন, ফিল ফ্রি টু নক আস। অ্যান্ড বিসাইড দিস, এটাও জানিয়ে রাখি জিআরকে সুইডেনের বাইরেও হচ্ছে যে ফিনল্যান্ড, ডেনমার্ক, জার্মানি, ইউকে, বেলজিয়াম, কানাডা এইসব দেশ নিয়ে কাজ করছে। সো আপনারা যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন, ফিল ফ্রি টু নক আস, দেন আমাদের ডেডিকেটেড টিম আছে, আপনাদেরকে হেল্প করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের এখানে বিদায় নিচ্ছি। সঞ্জিদা তুমিও ভালো থাকবা, সুস্থ থাকবা, অনেক থ্যাঙ্কস। ওকে, বাই। বাই।